Recording progress. আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হোয়াইয়ের প্রফেশনাল সার্টিফিকেশন ACIP.com এটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। গত ক্লাসে আমরা ACIP.com এর যে কোর এক্সাম, যেটা ACIP.com কোর টেকনোলজি, এটার ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক ডিভাইসেস এটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে আইপি রাউটিং বেসিক। ওকে, তো আইপি রাউটিং বেসিক এটাতে যাওয়ার আগে আমাদের ইভিএনজিতে আমাদের ওয়্যার রাউটার কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, তো ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাতে আমি যাচ্ছি, হাউ টু ইনস্টল ওয়্যার রাউটার ইন ইভিএনজি। ওকে, আমি গেলাম, তাদের একটা ইনস্ট্রাকশন এখানে আছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা গো থ্রু করবো আর কি। যেমন এটাই মনে করি AR1000। তো এখানে আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখব যে YAR1000B আর একটা আছে, যেটা এটা হচ্ছে সিকিউরিটি ডিভাইস, ফায়ারওয়াল আর কি। ওকে, তো এখানে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যে রাউটারটা অ্যাড করতে চাই ওই রাউটারের ইমেজটা আমাকে ডাউনলোড করতে হবে আর কি। হ্যাঁ, তো ইমেজটা কোথায় থেকে ডাউনলোড করবেন ওইটা তো আমি লিংক দিয়ে দিছি, যে labhub.org, এখান থেকে আপনার অ্যাডন্স, অ্যাডন্স থেকে কেমোর এখান থেকে হচ্ছে নিচের দিকে আসবো আমরা। নিচের দিকে ভয়ের যে সেকশনটা পাবো ওই সেকশন থেকে আমরা ওএসটা ডাউনলোড করব আর কি। যেমন এখানে আছে যে এই যে ওয়াই, বাইরে একটা আছে ওয়াই AR1K 5.170, আর এটা কি দেওয়া আছে ওয়াই NE40, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা এটার ভিতরে যাচ্ছি, যে কোনোটাই আর কি। হ্যাঁ, এখান থেকে আপনার AR1K এর আদার্স ভার্সনগুলো পাবেন, আর এনিটা হচ্ছে এখানে এনি ফর্টিটা হচ্ছে এটা। তো এখান থেকে আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন আগে, যে বিশেষ করে হচ্ছে ওয়াই AR1K মাল্টিপুল থাকতে পারে অথবা সিঙ্গেল একটা আপনি ডাউনলোড করতে পারেন আর কি। হ্যাঁ, যে কোনো একটা বা মাল্টিপল রাখতে পারেন। আর একটা হচ্ছে যে ওই 40 যেটা, হ্যাঁ, NE40E, এইটা। তো আমাদের কাজ হচ্ছে যেটা হবে যে আমরা APNG তে প্রথমে লগ ইন করবো। ওকে, আমাদের ওএস এখান থেকে ডাউনলোড করে রাখবো। হ্যাঁ, ডাউনলোড করলে যেটা যে TGZ ফাইল আসবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে নাম্বার 1, SSH to if log in as root from CLI and create image directory। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে ইভিএনজি ভিএম আছে ওই ভিএম ইভিএনজি ভিএম কিভাবে ইনস্টল করতে হয় এটা তো আর দেখানো লাগবে না, এটা তো পারবেন তাই না? দালাল উম, দালাল ভাই, আমি আসলে বুঝতেছি না। আমি যখন এটা রান করতেছি, সফটওয়্যারটা রান করতেছি, ঠিক আছে, হ্যাঁ, তখন আমি ভার্চুয়াল বক্স যেটা সেটা অলরেডি লেটেস্টটা ডাউনলোড করছি, ইনস্টল করছি, শুধু হ্যাঁ, ইনস্টল করছি, এখনো কোনো কিছু, এবং এক্সপার্ট মোড এনেবল করছি। এরপরে যেটা ইভিএনজি যেটা মানে ইএনএসপি যেটা হ্যাঁ, হ্যাঁ, ইএনএসপি যেটা ওটা ইনস্টল করতে পারতেছি না, দেওয়ার পরে এএনএসপি না, ওটা এএনএসপি না, এএনএসপি না, আমি ইভিএনজির কথা বলছি। ইভিএনজি তো আমি লিংক পাইনি। ওই যে ইএনএসপি যেটা প্রো যেটা ওটার ভিতরে আছে নাকি ওটা না, না, আপনার না, ফাইলের মধ্যে? না, না, আচ্ছা ঠিক আছে, বুঝছি আমি। আমি দেখাই দিচ্ছি তাহলে পুরোটা। আচ্ছা, জি। এইবার হচ্ছে আহ মুশকিল। আচ্ছা, যাই হোক, ইভেন, আচ্ছা, যাই হোক। আসলে আমরা অফিসে আপনার ওই যে এনসি বা এলএমটি হুয়াওয়ে যে সফটওয়্যার ওগুলো ইউজ করি, তো আর অথবা যদি ডিরেক্টলি লগ ইন করে ডাইরেক্টলি মানে কনসোল কেবল ইউজ করি, যার কারণে আমার এইগুলো নিয়ে অনেক দিনের কাজ করা হয়তো
আমি ওগুলো ওকে খুব ওকে আইডিয়া ওকে, আছে। সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে, আমি একবারে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, যে আপনার একটা ভিএমআর ওয়ার্ক স্টেশন লাগবে। সেটা যে কোনো ভার্সনই হতে পারে আর কি, হ্যাঁ, 15, 16, 17, আপনার যেটা ইচ্ছা সেটা ইনস্টল করবেন। আচ্ছা, এটা আপনার ভিএমআর, আমি উইন্ডোজের ক্ষেত্রে বলতেছি কিন্তু আর কি, হ্যাঁ। ভিএমআর আপনি প্রথমে হচ্ছে, আমি যেটা ব্যবহার করতেছি সেটা বলি আপনাদেরকে, 16, হ্যাঁ। আপনারটা 17 বা তার উপরে বা 16-এর উপরে ভার্সনও ব্যবহার করতে পারেন আর কি, ব্যাপার না, এটা হইলে হয়েছে। আচ্ছা, ভিএমআর ইনস্টল করা হইলে তারপরের কাজটা হবে হচ্ছে আপনার যে ইভিএনজি ভিএম, হ্যাঁ। আমরা একটা ইভিএনজি ভিএম এই ভিএমআর ওয়ার্ক স্টেশনে দিব। এখন এই ভিএম এর কি লাগবে? তো ভিএম এ তো আমার তো ইমেজ লাগবে, তাই না? ভিএম এর, এই ইভিএনজি ভিএম এর ইমেজ লাগবে। তো ইভিএনজি ভিএম এর ইমেজ কোথায় পাবো? ইভিএনজি ভিএম এর ইমেজটা পাবো হচ্ছে আমরা এই যে ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের আমরা কমিউনিটি এডিশনে যাব। এই যে কমিউনিটি, এইখানে কমিউনিটি, এখানে গেলে আমরা ডাউনলোড লিঙ্কস এই জায়গাটায় আমরা যে ইভিএনজি কমিউনিটি ফুল আইএসও 3.2 জিবি, দুইটা মাধ্যমে করতে পারি ডাউনলোড। একটা হচ্ছে মেগা মিরর আর একটা হচ্ছে ডিরেক্ট। আপনি ডিরেক্ট ডাউনলোড করুন, এটাই কমফোর্টেবল আর কি। আবার এখানে ভিমার ওয়ার্ক স্টেশন ডাউনলোডেরও একটা লিঙ্ক দেওয়া আছে। তো আপনি কি করবেন, যে এটা আপনার, আমার এখানে ডাউনলোড করা আছে, এটা বড় ফাইল, আমি এখানে আর নতুন করে ডাউনলোড করতেছি না আর কি। এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে আপনি ভিএমআর ওয়ার্কস্টেশন ইনস্টল করছেন। এবার হচ্ছে ইভিএনজির আইওএসও ডাউনলোড করছেন। ডাউনলোড করার পরে ওই আইওএসওটাকে আপনি কি করবেন, এইখানে নতুন একটা ভিএম ক্রিয়েট করবেন, যে নিউ ভার্চুয়াল মেশিন এইখানে আপনার ওই ওএসটা দেখাই দিবেন। ইভিএনজির যে ওএস, ওই ওএসটা দেখাই দিবেন। তারপরে আপনার নেক্সট নেক্সট করে আপনার এটাকে সেট আপ করে ফেলবেন আর কি। যদি এখানে আমি বলি কাস্টম, তাহলে হচ্ছে মনে করেন, কাস্টম না, এটা টিপিক্যালি থাক, ইজি ওয়ে। তো এরপরে হচ্ছে আদার্স সেটিং গুলো মনে করেন আমি দেখাচ্ছি, যে লিনাক্স সেটিং থাকবে, তারপরে হচ্ছে এখানে ডিফল্ট যেটা সেটিং থাকবে ওইটাই। আর এখানে নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে আপনার ইভিএনজির এটা আপনি সেট আপ করে ফেলেন। তারপরে সেট আপ করার পরে এইখানে এই যে এইটার একটা অপশন আসবে, যে কতটুকু র্যাম দিবেন আপনি এই ভিএম এ, তারপরে প্রসেসর কয়টা দিবেন, ডিস্ক কতটুকু রাখবেন। ওই প্রথমে যখন স্টার্টিং এ স্টেপ বাই স্টেপে এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। ওই স্টেপে আপনি, যদি আমার পিসি হচ্ছে 16 জিবি র্যাম, আমি এখানে 10 জিবি দিছি, ঠিক আছে। তার প্রসেসর 8টা দিছি। তারপরে এখানে আপনার ডিস্ক হচ্ছে প্রথমে 60 দিছিলাম, ফুল হয়ে গেছে। তারপরে 20 দিছিলাম, ফুল হয়ে গেছে। তারপরে আবার 60 দিছি। তাহলে আপনি যদি মনে করেন, যেহেতু আপনার মনে করেন অন্য ল্যাবগুলো আপনি করবেন আর কি, এবং আপনার ডিস্ক স্পেস আছে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ওয়ান টাইমে হচ্ছে 64 অথবা 128 জিবি একবারে নিয়ে নেবেন। আর নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সেটিংটা থাকবে হচ্ছে ভিএমনেট 8 নেট কাস্টম স্পেসিফিক ভার্চুয়াল নেটওয়ার্ক, এটা থাকবে, ঠিক আছে। আর আদার্স কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই আর কি। আর এখানে উপরের দিকে একটু খেয়াল রাখবেন, কানেক্টেড পাওয়ার অন, এটা তো টিকমার্ক থাকতে হবে। আর একটা যেটা জিনিস ছিল সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন, ভার্চুয়ালাইজ ইন্টেল VT-X আর ইপিটি, মানে এটা এনেবল থাকতে হবে আর কি। এটার সাথে আরেকটা জিনিস জড়িত আছে, যে আপনার যে ল্যাপটপ অথবা ডেস্কটপ, এটার বায়োসে ভার্চুয়ালাইজেশনটা এনাবল থাকতে হবে, নাহলে এটা এনাবল করলেও কাজ করবে না। তো এটা গেল হচ্ছে আপনার পড়াশোনা আর কি, যে ইভিএনজি এভাবে আমি ইনস্টল করে ফেললাম। আর ইভিএনজি ইনস্টল করার পরে আমি যখন এটাকে অন করব, তখন সে কি করবে, একটা ডিফল্ট একটা আইপি আমাকে দিয়ে দিবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার, যে আপনার মেশিনে সে একটা আইপি, ওই যে যখন ভিএমআর অর্কেস্ট্রেশন ইনস্টল করব তখন দুইটা নিক ইনস্টল করবে সে, ভিএমনেট 1 আর ভিএমনেট 8। তো ভিএমনেট 8 এর রেসপেক্টে যে আইপিটা থাকবে, ওই আইপি রেসপেক্টে সে এখানে একটা আইপি ডিএসসিপির মাধ্যমে অটোমেটিক্যালি কনফিগার করে নিবে, আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে। এই রয়েছে, এই ব্যাপারটা হচ্ছে যে এইটা আর কি, হ্যাঁ। যে আপনার মনে করেন ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে
এইটা, যে এরকম একটা আইপি আপনাকে দেওয়া হবে আর কি ইনস্টল করার সময়। এইচটিটিপি তারপরে আইপি। আমার এখানে এই আইপি, আপনার এখানে ডিফারেন্ট আইপি হতে পারে। এটা ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট, লগ ইনের জন্য, আর পাসওয়ার্ড হচ্ছে ইভ, ডিফল্ট। ওকে। তো চেঞ্জ করার অপশন দেয় প্রথমের দিকে, তো আপনি যদি চেঞ্জ না করেন তাহলে এটাই থাকবে ডিফল্ট। ওকে। তাহলে এই আইপিটাকে আপনি কি করবেন, এখন ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এই আইপি দিয়ে হিট করবেন যে 192.168.81.147। তো এরকম কি ইভেন্টের লগ ইনের একটা পেজ আসবে। আমরা ওখানে গ্রাফিক্যালি লগ ইনের জন্য ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ইভ। আচ্ছা। তো এটাতে যখন আপনি লগ ইন করবেন তখন এখানে মাল্টিপল ল্যাব আছে আমার, কিন্তু আপনার ক্ষেত্রে এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাবে, তখন আপনি কি করবেন, অ্যাড নিউ ল্যাব, অ্যাড নিউ ল্যাব, নতুন একটা ল্যাব তৈরি করবেন। ঠিক আছে। ল্যাবের নাম দিলেন হচ্ছে ACIP ডাটাকম, DATACOM ডাটাকম, ACIP ডাটাকম। তারপরে কি করলেন, সেভ করলেন। এরকম একটা ব্ল্যাঙ্ক স্পেস চলে আসলো। এখন আপনার এই জায়গায় কি করতে হবে, আপনার হোয়াই রাউটার গুলো নিয়ে আসতে হবে, হোয়াই রাউটার গুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে। যে হোয়াই ক্লাউড ইঞ্জিন 6800, এগুলো হচ্ছে যে সুইচ আর কি, হ্যাঁ। এগুলো পরে আমি দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা। তারপরে যে হোয়াই ক্লাউড ইঞ্জিন 12800। আচ্ছা। তো এইখানে হোয়াইয়ের আমি যেটা বলছিলাম যে মিনিমাম দুইটা, আমরা যেহেতু রাউটার নিয়ে প্রথমে কাজ করব, তো এখানে রাউটার হচ্ছে AR1000V, আর আরেকটা হচ্ছে নেট ইঞ্জিন 40E। এই দুইটা রাউটার আমাদের অ্যাড থাকতে হবে আর কি। তো এইখানে আপনাদের ক্ষেত্রে কি দেখাবে, যে এরকম দেখাবে অ্যাশ কালার, যেমন নাই, হ্যাঁ নাই দেখাবে, কোনোটাই নাই দেখাবে। তো আমাদের এখানে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। মানে অ্যাড করবো কেমনে, তাহলে অ্যাড করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে ওই ইমেজটা লাগবে আমার। হ্যাঁ, ওই ইমেজটা লাগবে। ইমেজটা কোথায় থেকে ডাউনলোড করব, এইখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করা হইলো, ডাউনলোড করার পরে আপনার কি করবেন, ডাউনলোড কমপ্লিট করার পরে এখন এই যে প্রসেস, কিভাবে এটাকে অ্যাক্টিভেট করা যাবে আর কি। যখন আপনি এটাকে ডাউনলোড করবেন, তো আমি যদি এখানে দেখাই যে ইমেজটাকে কোন জায়গায় রাখছিলাম। আচ্ছা, একটা মিনিট, এটার একটু খুঁজে নিই। তো আপনার কি কাজ হবে, যে আপনি ডাউনলোড করে আপনার যে কোনো একটা ফোল্ডারে আপনি রাখবেন। মনে করেন এই তিনটা আমি ডাউনলোড করছি, হ্যাঁ। এই তিনটা কোনটা, এই তিনটা যে এই এই তিনটা আর কি, এই যে এখান এখান থেকে আর কি, হ্যাঁ। এখান থেকে এগুলা এগুলা ডাউনলোড করে আমি এখানে রাখছি। ওকে। এখন কি করতে হবে আমাকে, যে যে কোনো একটা আমি হচ্ছে অ্যাড করে দেখাবো, যে কিভাবে অ্যাড করতে হয় আর কি। ঠিক আছে। আচ্ছা। তো এই ফাইলটা দেখেন কি ফাইল, .tgz ফাইল, টিজিজেড। তার মানে হচ্ছে এই ফাইলটা সরাসরি আপনি আপনার এই ভিএমএ দিতে পারবেন না। ঠিক আছে। আমি যেহেতু ক্লাউড ব্যবহার করতেছি, লোকাল মেশিন আমি ব্যবহার করি না, তো আমি লোকাল মেশিনের যেটা, এটা আমি বন্ধ করে দিচ্ছি। রিসোর্স না হলে ফুল হয়ে যাবে আর কি, আমি এটাকে স্টপ করে দিচ্ছি। পাওয়ার অফ। ওকে, ডান। তো এইখানে আমাদের কি করতে হবে এখন, এই যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম আর কি, হ্যাঁ, এই ইমেজটা আমাদেরকে এই ইপিএনজি এই এই সার্ভারে দিতে হবে আর কি। তাহলে এই সার্ভারে যদি দিতে হয়, আমি ফাইল জিলা অথবা উইনএসসিপি, এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা আপলোড করতে পারি আর কি। ফাইল জিলা অথবা ইএনএসসিপি যে কোনো একটা দিয়ে আপলোড করতে পারি। ওকে। তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ডকুমেন্টস, ডকুমেন্টস থেকে নোটস, তারপরে হচ্ছে আইওএস। তো এইখানে আইওএস এ এই যে এই তিনটা আইওএস এর কথা বলছিলাম, যে এই তিনটা আর কি, হ্যাঁ। ওকে। আর এই পাশে হচ্ছে আমাদের ইভিএনজি ফাইল। তাহলে এখানে একটা জিনিস আমাদের মার্ক রাখতে হবে, আমার যেখানে আমি এই ডিরেক্টরিতে আমাদের কি হতে হবে, আপলোড হতে হবে। ইভিএনজির ডিরেক্টরি এটা, ইভিএনজি ভিএমএ ডিরেক্টরি, ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, এই ডিরেক্টরিতে আপলোড হতে হবে সকল কেমো ফাইল।
আর এইখানে এটার ভিতরে মূলত কেমো ফাইলই আছে। ওকে, তাহলে এটা আমরা ডিরেক্টরি, এটা হচ্ছে আমাদের যে পিসি, ওই পিসির ডিরেক্টরি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ইভিএনজি সার্ভারের ডিরেক্টরি। ওকে, এটা ইনশিওর করলাম। এটা ইনশিওর করার পরে আমরা আবার ওই স্টেপ ওয়ানে কি বলছে যে এসএসএইচ করে কি করতে হবে, এসএসএইচ ইফ রুট লগ ইন এজ রুট ফ্রম সিএলআই ক্রিয়েট ইমেজ ডিরেক্টরি। তাহলে এখানে যে ইমেজ ডিরেক্টরির কথাটা বলছে, এই স্টেপ ওয়ানটা আমার দরকার নাই আর কি। হ্যাঁ, কেন দরকার নাই আমি বলতেছি। দরকার নাই এই জন্য যে ও হচ্ছে এই এই নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে বলবে, যে প্রথমে হোয়াও তারপরে AR1K-5.170। আমি যে ওয়েসগুলো ডাউনলোড করছি সেগুলোতে সবগুলোতেই এই নাম দিয়ে স্টার্টিং, হোয়াও AR1K-5.170, পরে একটা নাম্বার দেওয়া আছে আর কি। মানে প্রথমের এই অংশটুকু মিল আছে। এই জন্য আমি নতুন করে আর ডিরেক্টরি তৈরি করার প্রয়োজন হবে না আমার জন্য। হ্যাঁ, আমার জন্য প্রয়োজন হবে না, আপনার জন্য প্রয়োজন হবে না। ডাউনলোড করে যেটা আছে এটাই আপনি সরাসরি আপলোড করে দিতে পারবেন। ভাই ঠিক এখানে আছে। কোনটা কোন মডেলের জন্য? এখানে তো সবই 5.170। 5.17 এর অনেকগুলো ভার্সন এখানে দেওয়া আছে। ঠিক আছে, সফটওয়্যার আচ্ছা আচ্ছা। ভার্সন ব্যাকএন্ড। এটা হচ্ছে আপনি সফটওয়্যার যে কোনো ভার্সন। একটা নিবেন, যে কোনো ও একটা আচ্ছা। নিবেন, নেওয়ার দরকার নাই। বুঝছেন কি? যে কোনো এটা শুধু হচ্ছে সিকিউরিটি লেভেল, যেমন মানে বিভিন্ন কোম্পানিগুলা ওদের যে সিকিউরিটি যে এগুলো ওগুলোর জন্য ওরা ভার্সন আপডেট চায়। তো হুয়াওয়ে ওগুলা থেকে 19, 20, 21, 22, এখন লাস্ট 22 চলে, R022 হ্যাঁ। এটাই। ওকে, না, তো আমাদের যে ওইখানে দুইটা রাউটার নিতে বললেন, এখানে কি দুইটা রাউটারের ওএস এখানে রাখতে হবে না? হ্যাঁ, আপনার ওয়েজ যে রাখতে হবে সেটা কিভাবে রাখবেন ওই প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ইভেনজির হ্যাঁ, সেই দেয়া আছে। হ্যাঁ। তো ওকে। আপনি প্রথমে ডাউনলোড করলেন, ডাউনলোড করে রাখলেন, তারপরে হচ্ছে এখন আপলোড করবেন। মানে আপলোড করতে হলে এখানে যেমন দেওয়া আছে দেখেন মাল্টিপল আর কি। হ্যাঁ, এখন আমি কি করব যে আপলোড করব। তাহলে এখানে আমাদের কি ফাইল, টিজিজেড ফাইল। তাহলে আমরা একটা এখানে দেখি কোনো সিমিলার ভার্সন আমার ইউজ হচ্ছে কিনা। R022, R022 অলরেডি আমি নিয়ে নিছি, তাহলে 21টা নেই। তাহলে এটা আমরা নিলাম, জাস্ট আপলোড করতেছে ও। এটা আপলোড হতে একটু সময় নেবে আর কি। আর আপনাদের যদি নিজেদের মেশিনেই হয়, মানে আপনার যে ফিজিক্যাল মেশিন ওই মেশিনেই হচ্ছে ভিএম, তাহলে এটা ফাস্টার হবে। হ্যাঁ, যেহেতু এটা আমার ক্লাউড, দ্যাটস ওয়াই ও একটু সময় নেবে। তাহলে এটা আপলোড হোক, আমরা তাহলে একটু পড়াশোনা করে আসি আর কি। হ্যাঁ, বাকি স্টেপটা আমরা পরে দেখাই দিচ্ছি। আমাদের তাহলে চলে যাই এইচসিআইপি। এবার আমরা আসি হচ্ছে আইপি রাউটিং বেসিক্স। আমরা আইপি রাউটিং সম্পর্কে একেবারে বেসিক কিছু ধারণা শেয়ার করব, যেটা আপনার মনে করেন এসসিআইএ তে মোটামুটি কভার করা হয়েছে আর কি। হ্যাঁ, ওকে। তো এই বেসিকটা আমাদের কাজে লাগবে পরবর্তী চ্যাপ্টারগুলো স্টাডি করার জন্য। যেমন এখানে কি কি জিনিস সম্পর্কে একটু বলা হয়েছে, তো যে আমরা একটু করি, যে এখন বলা হচ্ছে যে হোয়েন এ রাউটার রিসিভস অ্যান প্যাকেট, যদি একটা রাউটার একটা প্যাকেট পায়, রাউটার সার্চেস দ্য ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। ফরওয়ার্ডিং টেবিলকে সে সার্চ করে যে ফরওয়ার্ডিং টেবিল কোথায়। হ্যাঁ, এখন ফরওয়ার্ডিং টেবিল বেসড অন ডেস্টিনেশন, মানে প্যাকেটটাকে কি করে সে ওপেন করে, তাই না? ওপেন করে ডেস্টিনেশনটাকে সে দেখে, যে ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে বের করে, বের করে ফরওয়ার্ডিং টেবিলে ওই ডেস্টিনেশন ম্যাচ করে কিনা। তারপরে কি করে, আফটার ফাইন্ডিং দ্য মোস্ট ম্যাচিং রাউটিং এন্ট্রি, মোস্ট স্পেসিফিক, হ্যাঁ, যে লজিক, রাউট লুকআপের যে লজিক, ওই লজিক অনুযায়ী মোস্ট ম্যাচিং রাউট, মোস্ট মোস্ট স্পেসিফিক বলাটা মানে ইয়ে হবে, সঠিক হবে।
After finding the most matching routing entry, the router forwards the packet according to the outbound interface or next stop in the routing entry. এটা হচ্ছে রাউটারের মেইন কাজ আর কি, যে যখন একটা প্যাকেট আসে তার পার্সপেক্টিভে। তারপরে কি বলা হচ্ছে, এই রাউটার ক্যান অবটেন থ্রি টাইপস অফ রাউটস। রাউটারের ভিতরে কি কি রাউট থাকতে পারে? ডাইনামিক রাউটিং প্রোটোকল থেকে লার্ন করা রাউট থাকতে পারে, যেমন এক্সাম্পল বিজিপি, তারপরে আইএসআইএস, ওএসপিএফ। তারপরে কি থাকতে পারে? স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট গুলো হচ্ছে রাউট টেবিলে থাকতে পারে। আর একটা কি থাকতে পারে? ডিরেক্ট রাউটস। এই তিন ধরনের রাউট হচ্ছে রাউটারের রাউট টেবিলে থাকে। তো ডিরেক্ট রাউট কখন আসে রাউটারের রাউট টেবিলে, কে বলতে পারবেন? ডিরেক্ট রাউট কিভাবে আসে? পি টু পি আইপি যেটা, বা এআরপি তে যে আইপিটা আসে এটা। রাইট, এক্স্যাক্টলি। আমরা যখন ইন্টারফেসে আইপি কনফিগার করি, তখনই রাউট টেবিলে যে রাউটটা আসে সেটা হচ্ছে ডিরেক্ট রাউট। ঠিক আছে। আচ্ছা, আর স্ট্যাটিক রাউট মানে তো আপনি কনফিগার করবেন, অ্যাডমিনিস্ট্রেটর কনফিগার করবে, তখন রাউট টেবিলে আসবে। আর ডাইনামিক রাউটিং প্রোটোকল, এখন যে ডাইনামিক রাউটিং প্রোটোকল আপনি কনফিগার করবেন, ওটার উপরে বেস করে রাউট টেবিলে রাউট আসবে। তার মানে হচ্ছে যে একটা রাউটারে মাল্টিপল রাউটিং প্রোটোকল কনফিগার করা যাবে এবং মাল্টিপল রাউটিং ইনফরমেশন সোর্স থেকে রাউটগুলো একটা রাউট টেবিলে থাকবে। ঠিক আছে। আইপিভি4 এর জন্য একটা রাউট হবে, রাউট রাউট টেবিল হবে। আইপিভি6 এর জন্য সেপারেট একটা রাউট টেবিল হবে আর কি, ডিফল্ট। A network may have the three types of routes. However, the routers that use different types of routes are reachable. তো এইখানে আমাদের যে দুইটা জিনিস এখানে বলা হইলো, ওই দুইটা এই জিনিসটাই আমরা আবার নিচের দিকে একটু ডিটেলস আলোচনা করব আর কি। তারপরে কি বলছে যে রাউটিং, ফরওয়ার্ডিং, রাউটিং টেবিল, রাউট ইম্পোর্ট, এই কথাগুলো সাথে পরিচিত হব, যদিও আমরা জানি আর কি। ওকে। রাউটিং টেবিল অ্যান্ড ফরওয়ার্ডিং টেবিল, প্রথম কথা হচ্ছে এটা। তারপরে কি বলছে? রাউট বেস ফরওয়ার্ডিং প্রসেস। তারপরে কি? প্রিন্সিপল অফ রাউট ইম্পোর্ট। এখানে ইম্পোর্ট বলতে আপনারা ইম্পোর্টের সাথে কি পরিচিত আপনারা? ইম্পোর্ট, এক্সপোর্ট। এটা তো ভাই জুনিপারের কমান্ডের মতো বিসিবি পলিসিতে। হ্যাঁ, ইম্পোর্টটা হচ্ছে যে আপনি অন্য কোনো রাউটিং প্রোটোকল থেকে, যদি আপনার রাউটিং প্রোটোকলে আপনি মনে করেন ওএসপিএফ, আপনি রাউট নিতে চাচ্ছেন স্ট্যাটিক রাউট, তো আপনি ওএসপিএফ এর ভিতরে ঢুকে আপনি বলবেন যে স্ট্যাটিক রাউটগুলো আমার ভিতরে দিয়ে দাও। বোঝা গেল? সিসকোতে এটাকে বলে হচ্ছে রিডিস্ট্রিবিউশন। সিম্পল আর কি, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে ইম্পোর্ট। তো প্রথমে আমরা আইপি রাউটিং বেসিক এটা নিয়ে আলোচনা করব আর কি। আইপি রাউটিং বেসিক, ওভারভিউ অফ রাউটিং। রাউটিং আমরা কেন করব, তার কারণ খেয়াল করেন। এটা হচ্ছে সবগুলোই রাউটার আর কি, এই যে আর, হ্যাঁ, সবগুলোই রাউটার। এখানে কতগুলো রাউটার একে অপরের সাথে কানেক্টেড? এখানে দুইটা পিসি দেখানো আছে, যে এটা হচ্ছে পিসি 1, তার সাবনেট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পিসি 2, তার সাবনেট হচ্ছে এইটা। ডিফারেন্ট সাবনেট, ডিফারেন্ট রাউটারে কানেক্টেড। এখন এই পিসি 1 থেকে কোনো প্যাকেট যদি পিসি 2-তে পাঠানো হয়, তাহলে আমাদের এই মধ্যবর্তী রাউটারগুলোতে কি থাকতে হবে? রাউটিং প্রোটোকল থাকতে হবে। আদারওয়াইজ এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে কমিউনিকেশন পসিবল না। তাই তো জানি আমরা, তাই না? Okay. When receiving an IP packet, a router matches the destination address of the IP packet with a routing entry. ম্যাচ করার পরে কি করবে? If the packet matches routing entry, the router forwards the packet according to the outbound interface or next hop in the routing entry. ফরওয়ার্ডিং টেবিলের যদি ম্যাচ করে তাহলে এই ডিসিশনটা সে মেক করবে। ইফ দ্য আইপি প্যাকেট ডাজ নট ম্যাচ এনি রাউটিং এন্ট্রি, দ্য রাউটার ডাজ নট হ্যাভ রাউটিং ইনফরমেশন টু গাইড প্যাকেট ফরওয়ার্ডিং। ইন দিস কেস রাউটার ডিসকার্ড দ্য প্যাকেট। তাহলে কি হচ্ছে? আমি এই পিসি 1 থেকে আমি বলতেছি আমি যেতে চাই হচ্ছে 192.168.21.1-এ যেতে চাই, তাহলে এই পিকচার অনুযায়ী সে কিন্তু ফরওয়ার্ড করে দিবে। আর আমি যদি বলি আমি যেতে চাই 192.168.77.1, তো 77.1 তো এই টপোলজিতে নাই, তার মানে এই রাউটারে তো রাউটিং এন্ট্রি থাকবে না নর্মালি।
যদি না থাকে তাহলে কি করবে, রাউটার কি করবে, ওই প্যাকেটটাকে ডিসকার্ড করে দিবে। ডিসকার্ড করে দিবে। ডিসকার্ড দ্য প্যাকেট, সিম্পল লজিক। হ্যাঁ, থাকলে ফরওয়ার্ড করবে, না থাকলে ডিসকার্ড করে দিবে। সহজ হিসাব। ওকে, আমাদের আমরা এইখান থেকে এবার ব্রেক নিয়ে আবার একটু ল্যাবে চলে যাচ্ছি। তো আমাদের এখানে আপলোডটা হয়ে গেছে। আমরা যদি উপরে এখানে রিফ্রেশ করি তাহলে নিচের দিকে এসে দেখব আমাদের এই ফাইলটা চলে আসছে। এই ফাইলটা এই যে 21, হ্যাঁ, R021, এই ফাইলটাই, এই ফাইলটা। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে ফাইল চলে আসছে। এখন আমাদের যেটা বলা হয়েছিল যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে, আমি ডিরেক্টরি সহই আপলোড করছি, তো এখানে আর ক্রিয়েট করার প্রয়োজন নাই। ঠিক আছে। তারপরে স্টেপ টুতে যেটা বলা হয়েছে যে আপলোড দা এই যে এই ইমেজটা আর কি, হ্যাঁ, ইমেজটা আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে, ফাইল জিলা অথবা উইনএসসিপি দিয়ে আপলোড করতে হবে। কোন ডিরেক্টরিতে, এই কেমো ডিরেক্টরিতে আপলোড করতে হবে। যে ডিরেক্টরিটা সে ক্রিয়েট করলো এই ডিরেক্টরিতে আপলোড করতে হবে। ঠিক আছে। তারপরে কি করতে হবে, যদি এই ইমেজ ওই ডিরেক্টরির ভিতরে থাকে তার নামটা চেঞ্জ করে hda.কিউ করে দিতে হবে। ঠিক আছে। এখন আমি কি করতেছি, আমি একটু উল্টা উল্টা করতেছি। আমি যদি এখন স্টেপ ওয়ান বলি, স্টেপ ওয়ান আমি কি করলাম, রুট দিয়ে পুটির মাধ্যমে অ্যাক্সেস করছি, এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ টু, আমরা উইনএসসিপি দিয়ে লগ ইন করে আমরা রিকোয়ার্ড যে ইমেজটা আপলোড করে আমার ওই কেমো ডিরেক্টরির ভিতরে রাখছি, এটা হচ্ছে স্টেপ টু। এবার স্টেপ থ্রিতে যেটা করব, আমরা এই যে সিএলআই মোডে যেটা গেছি, এটাকে আপনাদের ছোট দেখায় না বড় দেখায়, আমি নিজেই দেখতেছি না, একটু বড় করি। দেখা যায় না? জি জি, ওকে, দেখা যাচ্ছে। এখন আমরা বললাম যে আমি এত কিছু জানি না। আমি বলতেছি যে আমাদের ওই কেমো ডিরেক্টরিতে আমি যেতে চাচ্ছি এখন। তো আমি কি বললাম যে কেমো, সিডি ওপিটি ইউনিট ল্যাব অ্যাডন্স কেমো, তাহলে কেমো ডিরেক্টরিতে গেলাম। কেমো ডিরেক্টরিতে যে এলএস, লিনাক্সে ডিরেক্টরি অথবা ফাইলের লিস্ট দেখার জন্য এটা ব্যবহার করা হয়, এলএস। তো এখানে এলএস এ আমাদের যেটা আপলোড করলাম, এই যে দেখেন একটাই ফাইল, TGZ। হ্যাঁ, চিনব কিভাবে, এই যে 21, R021। ঠিক আছে। তাহলে এই TGZ ফাইলটারে আমাদের কি করতে হবে, এটা তো জিপ ফাইল তাই না, এটারে আনজিপ করতে হবে। আর আনজিপ করার জন্য আমাদের কি কমান্ড, টার। ঠিক আছে, টার। তারপরে হচ্ছে আমাদের ওই ফাইলটা, এই ফাইলটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা আনজিপ হবে এখন। ওকে, হয়ে গেল। এখন যেটা জিপ ফাইল, এই ফাইলটা আমার আর দরকার নাই। হ্যাঁ, জিপ ফাইল দিয়ে আমাদের আসলে কাজ নাই। তাহলে এটারে কি করতে হবে, রিমুভ করতে হবে আর কি। হ্যাঁ, RM-RF, তারপরে যেটা দরকার নাই সেটা আমি রিমুভ করে দিলাম। দ্যাটস ইট, ফাইনাল। হ্যাঁ, তারপরে এলএস দিয়ে দেখলাম আমাদের ফাইলটা হচ্ছে ওয়াই, এই এই যে এইটা 20R02021। হ্যাঁ, এটাতে আমরা কি করব, সিডি করে এটার ভিতরে গেলাম। এটার ভিতরে গিয়ে দেখি যে এটার ভিতরে কি আছে। এটার ভিতরে একটা ফাইল আছে, ফাইলের নাম হচ্ছে ভার্ট TIOA.কিউ। ঠিক আছে। তাহলে ফাইলটার নাম কি হতে হবে, কিউ ফাইল হতে হবে। ঠিক আছে, কিউ ফাইল হতে হবে। ওকে, তো ফাইলের নাম কিউ আছে। এইবার আমরা কি করলাম, আমাদের এখানে কাজ শেষ। এবার ফাইলের পারমিশনটা ফিক্স করব আর কি, ফাইনাল এটা। ফাইলের পারমিশনটা আমরা এখানে কি করে দিব, ফিক্স করে দিব। ওকে, এটা একটু বিদায় করি। ডিপেন্ডস অন রিসোর্স, এটা টাইম নেবে আর কি। যদি এটা আপনার ক্লাউড, যদি ব্যাকএন্ড এসএসডি হয়, যদি DDR4 অথবা 5 হয় আর কি, 5 হলে বেটার পারফরমেন্স পাবেন। আর ব্যাকএন্ড যদি এসএসডি হয় তাহলে দ্রুত আসবে আর কি। আর এটা ব্যাকএন্ড হচ্ছে
স্যাস ডেস্ক আর কি, এই জন্য একটু স্লো। তবে চলে আসবে আর কি। ওকে, ডান, আমার কাজ শেষ আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে যদি আমরা বলি তাহলে কি করলাম, এখানে আমাদের যে কাজটা করলাম যদি স্টেপ বলি, প্রথমে হচ্ছে ডিরেক্টরিতে গেলাম, তারপরে যে ফাইলটা আপলোড করছি ওইটা দেখলাম, তারপরে ওইটা কি একটা টিজিজেড ফাইল ছিল, ওইটাকে কি করলাম, আনজিপ করলাম, তারপরে আবার চেক করলাম যে এটা আসলে হইলো কিনা। আচ্ছা, তারপরে জিপ ফাইল দরকার নাই, আমি রিমুভ করে দিলাম, তারপরে আবার চেক করলাম, তারপরে যে ডিরেক্টরিটা আসলো ওইটার ভিতরে সিডি করে ঢুকলাম, ঢুকে আবার দেখলাম যে আসলে এটার ভিতরে ফাইল আছে কিনা। ঠিক আছে, তারপরে সিডি করে আমি হোম ডিরেক্টরিতে চলে আসলাম, তারপরে ফাইলের পারমিশনটা দিয়ে দিলাম, সোজা। ঠিক আছে, তাহলে এখান থেকে কপি করলাম, তারপরে এইখানে পেস্ট করলাম, আপনাদেরকে দিয়ে দিব নি আর কি। হ্যাঁ, ওকে। এটা আমার ক্ষেত্রে এইটা, বাট আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট হবে আর কি। আমি পাশের নাম্বারটাকে বাদ দিয়ে দিচ্ছি, নাহলে কনফিউজ হবেন। অবশ্যই এটা কি রুট দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন ইউজিং রুট। হ্যাঁ, রুট দিয়ে লগ ইন করে কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের এই কাহিনী শেষ। ঠিক আছে, কাহিনী শেষ। এখন আমরা যেটা করব, আমাদের এখানে এই ফাইলটা দেখাচ্ছে না, এখন যদি রিফ্রেশ করি তাহলে নিচের দিকে দেখবো যে এটা নাই। হ্যাঁ, কারণ এটা তো আমরা ডিলিট করে দিছি। এখন যদি উপরের দিকে চলে আসি, যে এই যে 2021, এই যে নতুন আরেকটা ডিরেক্টরি চলে আসছে, এবং এই ডিরেক্টরির ভিতরে যদি দেখি, এই যে vartio.a.qcop2। আর একইভাবে আপনার wow any40, আপনাদেরকে আমি এই ইমেজটা শেয়ার করছি, এই যে এই ইমেজটা শেয়ার করছি আর কি। হ্যাঁ, hda.qcom2, আপনারা জাস্ট ওইখান থেকে আপলোড করবেন। এখান থেকে এই যে হোয়াও 40 ওয়াইএমএল, যেটা ওয়াইএমএলটা দরকার নাই, ওয়াইএমএলটা ওর ভিতর থেকে সরাই দিবেন। ওয়াইএমএল যেটা আপনার ডিরেক্টরি, যেটা আমি দিচ্ছি আর কি, ড্রাইভ, হ্যাঁ, ওটার ভিতরে যে ওয়াইএমএল ফাইলটা আছে এটা লাগবে না। হ্যাঁ, শুধু হচ্ছে এই ফাইলটা আপলোড করে দিবেন, ডিরেক্টরিটা ধরে আপলোড করে দিবেন, দ্যাটস ইট, কিছু করতে হবে না। ডিরেক্টরিটা ধরে আপলোড করে দিবেন, তারপরে যে ফাইল পারমিশনটা ফিক্স করে দিবেন, আর কিছু করা লাগবে না। কারণ এটা এই টিজিজেড না, ডিরেক্ট একটা ফোল্ডার, ফোল্ডারের ভিতরে যেটা থাকার দরকার সেটাই আছে। বুঝা গেছে? এই যে এটা থাকা দরকার, এটাও এখানে আছে, এটাতে আর কোনো ঝামেলা নাই, এটা ঝামেলা ছাড়া। তো এটা পারা যাবে না সিমিলারলি, এটার আমি দেখাইলাম না, any40। জি, সমস্যা নেই, যদি কোনো কোনো সমস্যা পরে বলবো আপনাকে ভাই একবার। হ্যাঁ, তাহলে গ্রুপে নাম দিবেন যে ভাই আচ্ছা, ঠিক আমি তো আছে। করতে করতে যাচ্ছিলাম, তো সফটওয়্যার তো আমার কথা শুনে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আমরা ছিলাম হচ্ছে কোথায় যেন, যে ইভেন্ট যে ইনস্টল করে ফেলছি। ও, ইভেন্ট যে আর একটা জিনিস হচ্ছে এখানে একটু বলে রাখি, যে উইন্ডোজ ক্লায়েন্ট সাইড, এই যে আমি যেমন এখান থেকে যে যেমন এই ওপেন সিকিউর সিআরটি অ্যাপ্লিকেশন আর কি। হ্যাঁ, এই যে ওপেন সিকিউর সিআরটি দিয়ে লগ ইন করতেছি। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এটা ইনিশিয়ালি কিন্তু এটা ডিফল্ট না আর কি। হ্যাঁ, এটার জন্য কি ক্লায়েন্ট সফটওয়্যারের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে নিচের দিকে খেয়াল করবেন, যে উইন্ডোজ ক্লায়েন্ট সাইট, এখান থেকে এই প্যাকটা নেবেন, উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক। এই ইন্টিগ্রেশন প্যাকটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। তারপরে এটার সাথে আচ্ছা, সিকিউর আবার সিআরটি। হুম, এটা কোথা দিয়ে ডাউনলোড করবো যাবে, একটু সরি, মিস মিস এই যে করছি।
ইভিএনজির ওয়েবসাইট, মানে যেখান থেকে ইয়াটা আমরা তো এই যেটা পাবলিক। নিলাম, ওই পেজ, হ্যাঁ, সেম পেজেই, জি জি জি। সেম পেজেই যেখান থেকে আইওএস ডাউনলোড করছি ওই পেজেই আছি আমি, ভিন্ন পেজে যাইনি। ওকে, ওই পেজের নিচের দিকে এসে এই যে উইন্ডোজ ক্লায়েন্ট সাইড, এখান থেকে আমরা উইন্ডোজ ইন্টিগ্রেশন প্যাক এটা ডাউনলোড করে নিব, ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, তারপরে সিকিউর ইনস্টল করব, দেন সিকিউর সাথে আবার কিছু সেটিং আছে, দেন আমরা পাবো। ওই সেটিংটার জন্য যদি কেউ আটকায় যান, গ্রুপে নক করবেন, যারা পারে তারা হেল্প করবেন আর কি। হ্যাঁ, কমিউনিটি। ওকে, তাহলে এখানে গল্প শেষ আমার। ভিভিএনজিতে কিভাবে হোয়াইয়ের রাউটার অ্যাড করতে হয়, এই গল্প শেষ। ওকে, এখন আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। তো আইপি রাউটিং এর যে বেসিক তথ্য, এই তথ্যটা আমরা জানলাম। এরপরে আরআইবি এবং এফআইবি। আরআইবি কি জিনিস একটু বলেন তো কেউ একজন? আচ্ছা, আরআইবিটা হচ্ছে আপনার ওই যে আমরা বললাম না ডিফারেন্ট রাউটিং প্রোটোকল, বললো যে তিনটা টাইপের রাউটিং প্রোটোকলের তথ্য রাউট টেবিলে থাকবে, ডাইনামিক, তারপরে স্ট্যাটিক, ডিরেক্ট। এই যে সবগুলো মিলে যে একটা রাউট টেবিল তৈরি হলো না, এইটাকে আমরা বলি হচ্ছে আরআইবি। এটাকে বলি আমরা হচ্ছে আরআইবি, রাউটিং ইনফরমেশন বেস। আর এই আরআইবি থেকে এফআইবি তে যাবে কারা? যারা বেস্ট। কারণ একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো ডিফারেন্ট পাথ থাকতেই পারে। ঠিক আছে, যারা বেস্ট হবে তারা এফআইবি তে যাবে। এই জন্য এখানে লিখছে দেখেন, এখানে অনেকগুলো রাউটিং প্রোটোকল, ডিরেক্ট রাউট আছে, স্ট্যাটিক রাউট, ওএসপিএফ, তারপরে হচ্ছে আইএসআইএস, বিজিপি। হ্যাঁ, সব রাউটিং ইনফরমেশন সোর্স। এইখান থেকে রাউট সিলেকশন হয়ে কোথায় আসবে, কন্ট্রোল প্ল্যান এটাকে হ্যান্ডেল করবে, আরআইবি তে রাখবে। আরআইবি থেকে এখানে ডাউনলোড হবে কোথায়, এফআইবি তে। কারা ডাউনলোড হবে? অনলি বেস্ট। A router maintains a local core RIB table and RIB tables of routing protocols. তারপরে FIB, the router downloads the optimal route, best route, যেটাই আপনি বলেন, from the local core routing table to the FIB table. The forwarding chip of the router forwards packets according to the FIB table. ওকে, তাহলে আমরা এখানে আরআইবি এবং এফআইবি এই দুইটা জিনিস বুঝলাম, যে আরআইবি কি জিনিস এবং এফআইবি কি জিনিস, কে কি কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো আবার আবার এক্সপ্লানেশন দিছে আর কি। ওকে, ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে আসি হচ্ছে আরআইবি টেবিল, প্রোটোকল রাউটিং টেবিল। যে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল আমরা যখন কনফিগার করব তখন রাউটিং টেবিলের চেহারাটা এরকম থাকবে আর কি, যে কোন রাউটিং প্রোটোকল দিয়ে সেই রাউটটা পাইছে, তারপরে হচ্ছে যে এই রাউটিং প্রোটোকলের প্রেফারেন্স কি, ম্যাট্রিক ভ্যালু কত, নেক্সট হপ কি হবে, এক্সিট ইন্টারফেস কি হবে, এগুলো বেসিক ইনফরমেশন আর কি। হ্যাঁ, আমরা সিসিএনএ অথবা এসসিআই এতে এগুলো দেখছি আর কি, বা এগুলো একবারে বেসিক জিনিস। আর এই রাউটিং টেবিলটাকে আমরা ডিফল্ট কি বলি, পাবলিক টেবিল, যেটা আমরা গ্লোবাল রাউটিং টেবিলও বলে থাকি বা পাবলিক টেবিলও বলে থাকি আর কি। মানে আরআইবি টেবিলের চেহারা এবং এই টেবিলে কি কি থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে বলতে চাচ্ছে আর কি। তারপরে লংগেস্ট ম্যাচ প্রিন্সিপাল ফর আইপি রাউট কোয়েরি, এটাও আমরা জানি যে, মনে করেন যে লংগেস্ট ম্যাচটা কি জিনিস, মনে করেন যে এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটাই করি। হ্যাঁ, এই প্রশ্নটাই করি। ইফ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস অফ ডেটা প্যাকেট ইজ 10333, কোথায় যাইতে যাচ্ছে, 10333 এখানে যাইতে যাচ্ছে। হ্যাঁ, হুইচ ইন্টারফেস ডাজ দ্য রাউটার ফরওয়ার্ড দ্য ডাটা প্যাকেট, কোন ইন্টারফেস দিয়ে রাউটার এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিবে, এটা হচ্ছে আপনার রাউট টেবিল বা এফআইবি টেবিল আর কি। রাউট টেবিল বলবো না, এফআইবি টেবিল, বেস্ট রাউট আর কি। ডিসপ্লে এফআইবি, কোন ইন্টারফেস দিয়ে এটাকে পাস করবে বলেন তো? এখানে ইন্টারফেস নেমিং আছে। এখানে তো প্রথমটাই আর লেখা আছে ওরা। প্রথমটা যেটা সেইটা রাইট,
হ্যাঁ, ইন্টারফেস 0 স্ল্যাশ হ্যাঁ, 0 স্ল্যাশ 0। প্রথমটা যেটা আছে সেটা, কারণ হচ্ছে এটা দেখেন কত দেওয়া আছে, স্ল্যাশ কত, 32। 32। এর থেকে আর স্পেসিফিক করা সম্ভব না। সম্ভব? না, এর আইপি থেকে প্রিফারের বিকজ ক্ষেত্রে। অন্যগুলা সবগুলাই অন্য অক্টেটের হ্যাঁ আইপি। অতএব হ্যাঁ এখানে হ্যাঁ মানে সেকেন্ড কোনো চান্স নাই দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, যেমন এটা দিয়েও কিন্তু যাইতে পারে, পারে না? কারণ এটার ওটা তো ভিতরে তো স্ট্যাটিক, সব আছে। এটা তো স্ট্যাটিক রাউট, ওটা তো সব মানে ওরা ইয়ে করতে পারবে। হ্যাঁ, এটা তো ডিফল্ট রাউট, ডিফল্ট রাউটে তো সব আছে। ডিফল্ট রাউট। হ্যাঁ। হ্যাঁ, এখানে তো সব আছে, কিন্তু এটা মোর স্পেসিফিক। এই জিনিসটাই বলছে যে মোর স্পেসিফিক যে রাউট হবে, এই রাউট অনুযায়ী হচ্ছে সে ডিসিশন মেক করবে আর কি। ডিসপ্লে এফআইবি, তাহলে এটা নিয়ে আর গল্প না বলি। ব্ল্যাক হোল গেটওয়ে রাউট টেবিলের কি ওটা রিয়া ছিল? না, রাউট টেবিলে ঠিক আছে। রাউট টাইপস, কি কি রাউট, রাউট টেবিলে কি কি টাইপের রাউট থাকে? ডিরেক্ট রাউট, রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস, যখন আপনি আইপি বসাবেন ওই নেটওয়ার্কগুলো রাউটারে অ্যাজ এ ডিরেক্ট রাউট হিসেবে থাকবে। সিম্পল, জানি আমরা। স্ট্যাটিক রাউট, স্ট্যাটিক রাউট হচ্ছে যে রিমোট কোনো একটা ডেস্টিনেশন, যে ডেস্টিনেশনে অ্যাডমিনিস্ট্রেটর ম্যানুয়ালি নেক্সট হপ ডিফাইন করে দেয়, ম্যানুয়ালি স্ট্যাটিক রাউট কনফিগার করে আর কি। এটা হচ্ছে ম্যানুয়াল কনফিগারেশন। ডাইনামিক রাউট, ডাইনামিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে যখন রাউটটা আসবে তখন এটা আমরা বলি হচ্ছে ডাইনামিক রাউট। সেটা যে কোনোটাই হতে পারে, ওএসপি, বিজিপি, আইএসআইএস। ওকে, এই গল্প আবার এখানে দেওয়া আছে যে যেমন বিজিপি, বিজিপি ওগুলো যখন ডিফারেন্ট রাউটিং প্রোটোকল আমরা পড়বো, এগুলো ডিটেলস পাবো আর কি। তো এখানে আর সময় নষ্ট না করে সামনে আগা যায় আর কি। ডাইনামিক রাউটিং প্রোটোকল এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, আইজিপি, ইজিপি। আমরা জানি এটা, যে ইজিপির ভিতরে অনলি রাউটিং প্রোটোকল বিজিপি, আর আইজিপির ভিতরে ওএসপি, আইএসআইএস। তো এখানে একটা টপোলজি দেওয়া হয়েছে যে কোম্পানি এ নেটওয়ার্ক, এটা হচ্ছে কোম্পানি বি নেটওয়ার্ক। তো কোম্পানি এ এবং বি যখন কমিউনিকেট করছে, তখন মাঝখানে যে রাউটিং প্রোটোকলটা কনফিগারেশন হয়েছে সেটা হচ্ছে কি বিজিপি, কারণ এটা আলাদা এন্টিটি। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ইজিপি। ওকে। তো আবার ইন্টারনাল যে রাউটারগুলো আছে, যেমন অর্গানাইজেশন বা কোম্পানি এর যে ইন্টারনাল রাউটারগুলো আছে, এরা আবার নিজেদের ভিতরে কি আছে, ওএসপিএফ। যেমন বি এর ক্ষেত্রে আবার সে কি করছে, ওএসপিএফ না, এ কনফিগার করছে আইএসএস। হতেই পারে, ঠিক আছে। এটা সবাই যে ওএসপিএফ কনফিগার করবে ব্যাপারটা এরকম নাও হতে পারে আর কি। ইচ্ছা, সে আইএসএস কনফিগার করছে, কারণ হচ্ছে কি এটা আইজিপি। তাহলে আইজিপি মানে হচ্ছে যে ইন অর্গানাইজেশন যে রাউটারগুলো আছে ওই রাউটারগুলোর ভিতরে আমরা কনফিগার করবো। এটা হচ্ছে আইজিপি। আর বিজিপি হচ্ছে যখন ডিফারেন্ট অর্গানাইজেশন হবে বা ডিফারেন্ট এএস হবে তখন আমরা বিজিপি কনফিগার করবো আর কি। এরপরে এটা একটু বলি, এটা একটু পোলাপান প্রশ্ন করে, রাউট রিকারশন, রাউট রিকারশন। আচ্ছা, এখন আপনি মনে করেন রাউটার ওয়ানে আপনি কনফিগার করতেছেন, হ্যাঁ, আপনি রাউটার ওয়ানে আছেন। রাউটার ওয়ানে থেকে আপনার ডেস্টিনেশন চিন্তা করেন এইটা, হ্যাঁ, আপনার ডেস্টিনেশন হচ্ছে 21.0/24, 192.168.21.0/24। তাহলে আপনি মনে করেন প্রথমে কি করলেন, আইপি রাউট স্ট্যাটিক, তারপরে এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন, তারপরে এটার প্রিফিক্স লেন্থ কত, 24। তারপরে আপনি কি করছেন, 10.0.23.3। রাউটার ওয়ান থেকে নেক্সট হপ বলছেন এইটা। নর্মালি আমরা স্ট্যাটিক রাউটে নেক্সট হপ বলি কাকে, ডিরেক্টলি কানেক্টেড আইপি কে, ডিরেক্টলি কানেক্টেড অপর এন্ডের আইপি কে আমরা বলি। ঠিক আছে, অপর এন্ডের আইপি, যেমন রাউটার ওয়ানে যদি আমি থাকি তাহলে আমাদের অ্যাকচুয়াল নেক্সট হপ হওয়ার কথা এইটা, কিন্তু আমি নেক্সট হপ দিচ্ছি কোনটা, এইটা। তাহলে এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? এই নেক্সট হপটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ইনডিরেক্ট। ইনডিরেক্ট নেক্সট হপ। এখন যখন ইনডিরেক্ট নেক্সট হপ হবে তখন রাউট রিকারশনের প্রয়োজন হবে, যখন ইনডিরেক্ট নেক্সট হপ হবে। তো এখন আমি যদি এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমি বলি নেক্সট হপ এইটা, তাহলে এই যাকে আমি নেক্সট হপ বললাম
যাকে আমি নেক্সট হপ বললাম, এই নেক্সট হপটা আমার রাউটার থেকে কিন্তু আবার রিচেবল হতে হবে, আদারওয়াইজ আমি এখানে যেতে পারবো না, আদারওয়াইজ আমি এই ডেস্টিনেশনে যেতে পারবো না। তাহলে তখন কি করছে, আর একটা স্ট্যাটিক রাউট নিয়ে আসছে, যে 23.0 এই নেটওয়ার্কে যাওয়ার জন্য। এটা হচ্ছে অ্যাকচুয়াল নেক্সট হপ। তাহলে এখানে অ্যাকচুয়াল নেক্সট হপ দিয়ে হচ্ছে সে টার্গেট গেটওয়েকে রিচ করছে, আর অ্যাকচুয়াল ডেস্টিনেশনে যাওয়ার জন্য অ্যাকচুয়াল গেটওয়ে না দিয়ে যে রিকার্সিভ যে গেটওয়ে, ওই রিকার্সিভ গেটওয়েটা দিচ্ছে। এটাকে, এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে রাউট রিকারশন। এই সিনারিওটাকে আমরা কি বলি, রাউট রিকারশন। তো এখানে একটু পড়ে, তো এখানে যেটা বলা হচ্ছে যে তার মানে হচ্ছে মানে নিজের গেটওয়ে না দিয়ে হচ্ছে নেক্সট ওপের গেটওয়েতে দেওয়া ইউজ পরের করে, রাউটারের গেটওয়ে, গেটওয়ে ইউজ করে। মানে রিমোট রাউটারের গেটওয়েটা ইউজ করা আর কি। সেক্ষেত্রে রাউটস ক্যান বি ইউজ টু, যদি মাল্টিপল মানে রাউটার থাকে, যেমন এখানে 3টা রাউটার এক্সাম্পল দিচ্ছে, যদি 4টা রাউটার হতো তাহলে সে কোনটা নিত? 4টা রাউটার, তাহলে এক্সটেন্ড করেন। এটা মনে করেন তা- হচ্ছে এইখানে আর একটা রাউটার যোগ হইলো। হ্যাঁ, এটার, হ্যাঁ, এই রাউটারের সাথে মনে করেন এই সাবনেটটা আছে। হ্যাঁ, তখন সে কোনটা নিত? তখন তখন কি সে হচ্ছে এই যে, তখন হচ্ছে যে এটা রাউটার 4, রাউটার 4-এর এই যে এই ইন্টারফেসের আইপিটা হবে হচ্ছে এই যে রাউটার এই গেটওয়েটা হবে। রিকারশন? ঠিক আছে, কিন্তু তার আবার মানে হচ্ছে যতগুলা রাউটার হবে তাদের লাস্ট যেটা মানে ডেস্টিনেশন, যে লাস্ট ডেস্টিনেশন সেটার আগে সেটার মানে গেটওয়েটাই ডেস্টিনেশন নিচ্ছে। যেটার সাথে কানেক্টেড, সহজ কথা, হ্যাঁ, আমার টার্গেট ডেস্টিনেশন যেটার সাথে কানেক্টেড, ভাই এটা এটা মনে তো রিয়েল রাখলেই টাইম হবে। সিনারিও। হ্যাঁ ভাইয়া, এটা তো রিয়েল টাইম সিনারিও হচ্ছে আপনার এফএর নোট কনফিগারের মতো দেখাচ্ছে এটা। মাল্টি হোপ টাইপ। মাল্টি হোপ না, ওটা তো ডিরেক্ট নেক্সট হোপ। মানে বেসিক্যালি মাঝের রাউটারে আমি এটা স্ট্যাটিক করতে হতো, সেটা আমি না করে ফার্স্ট রাউটারে সব রাউটিং অ্যাড করতেছি, স্ট্যাটিক রাউট রাইট, হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা। ওকে, তাহলে এখানে এটা ডিফারেন্ট কারণ হতে পারে, বাট আমার আমার মানে যে এক্সপিরিয়েন্স এতদিন পর্যন্ত, আমার এটা প্রয়োজন হয়নি আর কি। ঠিক আছে, আচ্ছা যা হোক, অপশন আছে শিখে রাখলাম আমরা। রাউটস ক্যান বি ইউজ টু ফরওয়ার্ড ট্রাফিক অনলি হোয়েন দে হ্যাভ ডিরেক্টলি কানেক্টেড নেক্সট হপ, এটা হচ্ছে ডিফল্ট নেচার। However, a static and BGP route may contain a indirect next hop. হুম, স্ট্যাটিক রাউট এবং হচ্ছে বিজিপি রাউট ইনডিরেক্ট নেক্সট হপ থাকতে পারে, অন্য কোনো রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে ইনডিরেক্ট নেক্সট হপের কোনো চিন্তা করা যায় না আর কি। যেমন বিজিপির ক্ষেত্রে আমরা যখন লুপব্যাক টু লুপব্যাক বিজিপি করি, এগুলো সবই কিন্তু ইনডিরেক্ট, কোনোটাই ডিরেক্ট না। যেমন আইবিজিপির কনসিডারেশন আছে, বা যখন আমরা মাল্টি হপ করি, হ্যাঁ, তখন কিন্তু ইনডিরেক্ট নেক্সট হপ চিন্তা করতে হয় আর কি। তো যাই হোক, তো ওই ইনডিরেক্ট নেক্সট হপ আবার যেটা হবে, ওইটাকে আবার রিসেবল করতে হয়, যেটা ওই যে একজন বলছিল এফএনএ নোডের আর কি। তো এফএনএ নোডে এই সেম কনসেপ্টটা ব্যবহার করা হয়, যে প্রথমে স্ট্যাটিক রাউট দিয়ে সাবনেটের রিসেবিলিটি নিয়ে আসে, তারপরে সে বিজিপি হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ যেটা আছে, বা ইনডিরেক্ট আইপি যেটা আছে, ওই আইপি দিয়ে সে বিজিপি করে। ওকে, therefore, in a process referred to as route recursion, a device needs to search for a directly connected next hop for the route. কি বলছে এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন। In a process referred to as route recursion, a device needs to search for a directly connected next hop for the route. ডিরেক্টলি কানেক্টেড তার মানে হচ্ছে আমি যে আইপিটা রিকারশন, যে আইপিটা ব্যবহার করলাম, এটা অবশ্যই অবশ্যই আমার রাউটার থেকে রিচেবল হতে হবে এই নেক্সট হপকে। এই নেক্সট হপ যদি রিচেবল না হয়, তাহলে আমি টার্গেট ডেস্টিনেশন যেতে পারবো না। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে এটা ছিল হচ্ছে রাউট রিকারশনের ব্যাপার। মানে সহজ কথা হচ্ছে কি, সহজ কথা হচ্ছে যে আমার এই ডিভাইসটাতে আমার অ্যাক্সেস নাই। হ্যাঁ, বুঝেন বিষয়টা, যে এই ডিভাইসটাতে আমার অ্যাক্সেস নাই। ঠিক আছে, এই ডিভাইসটাতে আমার অ্যাক্সেস নাই, এটা হচ্ছে অন্য কেউ হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, অন্য কেউ হ্যান্ডেল করতেছে, কিন্তু আমার এই ডেস্টিনেশনে যেতে হবে সামহাও, এবং সে নেক্সট হপ বলে দিছে, আপনার নেক্সট হপ হবে এটা। ওকে, ঠিক আছে।
নেটওয়ার্ক এত জটিল হয় না, সহজ হয়, কিন্তু অনেকে জটিল করে ফেলে আর কি। যাক, আমরা রাউট রিকারশন বুঝলাম, যে রাউট রিকারশন কিভাবে করা হয় আর কি। এরপরে আসি হচ্ছে ডাটা ফরওয়ার্ডিং প্রসেস। ডাটা ফরওয়ার্ডিং প্রসেস, রাউটার ওয়ানের সাথে কি করা হয়েছে, পিসি 1 কানেক্ট করা হয়েছে, পিসি 1 কানেক্ট করা হয়েছে, রাউটার 3 সাথে পিসি 2 কানেক্ট করা হয়েছে। তো পিসি 1 যে রাউটারের সাথে কানেক্টেড, তার আইপি সাবনেট হচ্ছে এইটা। আর যেটা রাউটার 3 সাথে কানেক্টেড, সেটার সাবনেট হচ্ছে এইটা। আর অন্যান্য রাউটারগুলো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। ঠিক আছে। এখন কোনো একটা প্যাকেট যদি পিসি 1 থেকে আমি রাউটার 1-এ পাঠাই, সে কি করবে, তার রাউট টেবিল চেক আপ করবে। হ্যাঁ, রাউট টেবিল চেক আপ করে দেখবে আমি যেতে চাচ্ছি কোথায়, 21.1। তাহলে কোনটার সাথে ম্যাচ করে এই টেবিলে, এটার সাথে ম্যাচ করে। সে তখন কি করবে, এই ইন্টারফেস দিয়ে এটাকে ফরওয়ার্ড করে দিবে, এবং তার নেক্সট হবে হচ্ছে এটা। তার মানে রাউটার 2-তে আসলো, রাউটার 2 তার টেবিল চেক করলো, 21 কার সাথে ম্যাচ করে, এটার সাথে, এই নেক্সট হবে, এই এক্সিট ইন্টারফেস, এই নেক্সট হবে পাঠাই দিল। তারপর রাউটার 3-এর কাছে আসলো, রাউটার 3-এর সাথে এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, আর কোথাও পাঠানোর দরকার নেই, সে এটার সাথে কমিউনিকেশন কমপ্লিট করে ফেললো আর কি। এটাই হচ্ছে আমাদের ডাটা ফরওয়ার্ডিং প্রসেস বেসড অন রাউট টেবিল। এটাই আবার ওরা এখানে বলছে, আমরা যেটা বললাম আর কি। অ্যাডভান্স অ্যাপ্লিকেশনস অফ আইপি রাউটিং, কি কি অ্যাপ্লিকেশনস এর কথা এখানে বলছে আমরা দেখি একটু। এই সিনারিওতে একটু কি বলছে দেখেন, সিনারিও অ্যানালাইসিস অফ অ্যাডভান্স অ্যাপ্লিকেশন অফ আইপি রাউটিং। কি বলছে, এটা কোম্পানি এ কি ব্যবহার করে, ওএসপিএফ। তারপরে হচ্ছে এখানে আবার ওএসপিএফ এবং আইএসআইএস। তারপরে আবার হচ্ছে কোম্পানি বি আইএসআইএস ব্যবহার করে। বুঝছেন, সিনারিও হচ্ছে এরকম, এখানে কোনো বিজিপি নাই। কোম্পানি এ আর বি মাঝখানে, মূলত যদি চিন্তা করি, কোম্পানি এ ওএসপিএফ ব্যবহার করে, আর কোম্পানি বি আইএসআইএস ব্যবহার করে। মাঝখানে ব্যবহার করার উচিত ছিল বিজিপি। হ্যাঁ, এরা বিজিপি ব্যবহার না করে ব্যবহার করে এই পাশের লোকজন ওএসপিএফ আর এই পাশের লোকজন আইএসআইএস। তাহলে আমাদের এই রাউটগুলো, কোম্পানি এ এর রাউটগুলো যদি কোম্পানি বি এর রাউট টেবিলে যেতে হয়, এবং অল্টারনেটিভলি বি এর রাউটগুলো যদি এতে আসতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এখানে রাউটার 1, রাউটার 3, রাউটার 2 এবং রাউটার 4, এদেরকে রিডিস্ট্রিবিউশনে পার্টিসিপেট করতে হবে, তাই না? আদারওয়াইজ তো পসিবল না। পসিবল কানেক্টিভিটি স্টাবলিশ করা পসিবল না। তো এখানে বলছে assume that company A and B had their own networks which are managed and maintained independently. The company networks, the networks of company A and B run WESPAP and ISS respectively. After two companies are merged into one company, দুইটা কোম্পানি একজন কিনে নিছে আর কি, অথবা কোম্পানি এ বি কোম্পানিকে কিনে নিছে, কিনে এখন দুইটাকে একটা বানাচ্ছে। হ্যাঁ, the original two network must be integrated to ensure that service traffic of the new company can be normally exchanged on the integrated network. The company requires inter-networking based on routing. তো এই টাইপের সিনারিও যখন হবে, তখন আমরা শর্ট টাইমের জন্য কি করতে পারি, যেহেতু এটা ফুল একটা অর্গানাইজেশন হয়ে গেছে, তো এখানে তো বিজেপির প্রয়োজন নাই, সবই তো একই অর্গানাইজেশনের, তখন আমরা এই আইজিপিটাকেই এক্সটেন্ড করতে পারি। শর্ট টাইমের জন্য আমরা কি করতে পারি, যে আমরা ওএসপিএফটাকে এক্সটেন্ড করে দিলাম, ওএসপিএফটাকে প্রতিটা রাউটার এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, তারপরে আইএসএসটাকে রিমুভ করে দিলাম, অথবা আইএসএসটাকে এক্সটেন্ড করে দিলাম, ওএসপিএফটাকে পরবর্তীতে রিমুভ করে দিলাম, যে কোনোটাই হতে পারে অল্টারনেটিভলি। বা দুইটা রাউটিং প্রোটোকলও যদি আপনি রাখেন, তাতেও কোনো কোনো সমস্যা নেই, রাখেন। সিনারিও অফ অ্যানালাইসিস অ্যাডভান্স অ্যাপ্লিকেশন অফ আইপি রাউটিং, আরেকটা সিনারিও এখানে বলছে, যে এটা মনে করেন উপরে বিজিপি, এইচকিউ অ্যান্ড ব্যাকবোন নেটওয়ার্ক, ব্রাঞ্চ রিজিয়ন কোর, এখানে ব্যবহার করা হচ্ছে আইএসআইএস। আর নিচের দিকে যে লেয়ার 3 এগুলো আছে, সেগুলোতে ওএসপিএফ এবং স্ট্যাটিক রাউটিং, ওএসপিএফ এবং স্ট্যাটিক রাউটিং। তাহলে এখানে মাল্টিপল, আইজিপিতে এখানে মাল্টিপল হয়ে গেল।
আইএসআইএস ওএসপিএফ স্ট্যাটিক মাল্টিপল হয়ে গেল। নর্মালি আমরা আইজিপিতে যে কোনো একটা রাউটিং প্রোটোকল চুজ করি, যে কোনো একটা, মাল্টিপল করি না। কারণ মাল্টিপল করতে হলেই আমাদের কি করতে হয়, আবার রিডিস্ট্রিবিউশনের একটা কনসেপ্ট এখানে ডেভেলপ করতে হয় আর কি, বা অ্যাপ্লাই করতে হয়। তো যেটা আসলে ভেজাল, ওই জন্য আমরা এটা সাধারণত অ্যাকসেপ্ট করি না আর কি। ঠিক আছে। তো যদি এরকম দেখা যাচ্ছে কোনো একটা নেটওয়ার্ক আপনি গেছেন, এরকম আছে আর কি, হ্যাঁ, হয়তো বা বুঝে করছে অথবা না বুঝে করছে, যাই হোক আর কি। হুম। অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা পোর্শন অন্য কোম্পানির নতুন করে অ্যাড হয়েছে এখানে, আগে সিনিয়রের মতো, তখন এখানে ওই সেম কাজটাই করতে হবে আমাদের। আইজিপি শুড ইউজ ওয়ান, মাল্টিপল আইজিপি দরকার নেই। তাহলে এখানে আমাদের কনসেপ্টটা কি, যেটা বলছিলাম যে রাউট ইম্পোর্ট, ওই যে রিডিস্ট্রিবিউশন যেটা, এটাকে ওরা বলতেছে রাউট ইম্পোর্ট। তাহলে রাউটার ওয়ানে যদি আমি ওয়েস্টপেপের রাউট যদি আইএসআইএস এ নিতে চাই, তখন আইএসআইএস এর ভিতরে ঢুকে আমি বলবো ইম্পোর্ট ওয়েস্টপেপ, তারপরে প্রসেস আইডি, আইএসআই, আবার ওয়েস্টপেপের ভিতরে ঢুকে সিমিলারলি ইম্পোর্ট আইএসআইএস, তারপরে আইএসআইএস এর নেম অথবা প্রসেস আইডি। তাহলে আবার সে কি করবে, বোথ ওয়ে রাউট ট্রানজেকশনটা করে নিবে আর কি, যেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন। তাহলে এখানে অল ডিভাইস সবগুলো রাউটই পেয়ে যাবে, এই যে ইম্পোর্ট ওএসপিএফ রাউটস ইনটু আইএসআইএস, আবার ইম্পোর্ট আইএসআইএস রাউট ইনটু ওএসপিএফ, বোথ ওয়ে। রাউট ইনজেকশন, ইম্পোর্ট, রাউট ইম্পোর্ট, রাউট ইম্পোর্টের কনসেপ্টটা বুঝলাম আমরা। এবার আসি হচ্ছে রাউট ইম্পোর্ট, তারপরে হচ্ছে রাউট প্রেফারেন্স। যখন আমরা রাউট ইম্পোর্ট করব তখন রাউট প্রেফারেন্সটা আমাদের মনে রাখতে হয় আর কি। আর রাউট প্রেফারেন্স যদি আমরা ঠিকভাবে হ্যান্ডেল করতে না পারি, তাহলে রাউটিং লুপ হওয়ার একটা পসিবিলিটি থাকে, রাউটিং লুপ হওয়ার একটা পসিবিলিটি থাকে। এই জন্য আমরা যে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক যখন আমরা বিল্ড করি আর কি, তখন রেকমেন্ড করি যে রিডিস্ট্রিবিউট করার দরকার নেই, রিডিস্ট্রিবিউট অ্যাভয়েড করবেন। হ্যাঁ, রিডিস্ট্রিবিউট অ্যাভয়েড করবেন। ওকে। তো এখানে রাউট প্রেফারেন্স যেটা বলছিলাম, যে রাউট প্রেফারেন্স মানে হচ্ছে সিসকোর ক্ষেত্রে যদি বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, আর অন্য ভ্যান্ডরের ক্ষেত্রে যেমন জুনিপারের ক্ষেত্রে প্রেফারেন্স, এই কিওয়ার্ডটাই ব্যবহার করা হয়। যে রাউট প্রেফারেন্স যদি ডিরেক্ট হয়, তাহলে হচ্ছে তার রাউট প্রেফারেন্স হচ্ছে 0, ওয়েস্টপেপ হলে 10, আইএসআইএস হলে 5, স্ট্যাটিক হলে 60, ওয়েস্টপেপ এএসি হলে 150, আর এনএসএসএ হলে 150। এটা স্পেশাল এরিয়া আর কি। হ্যাঁ, আইবিজিপি 255, বিজিপি 255। এখানে কি দ্য রাউট প্রেফারেন্স মে ভ্যারি উইথ ভ্যান্ডোর্স, ভ্যান্ডর টু ভ্যান্ডর ভ্যারি করে। সিসকোতে এই প্রেফারেন্স গুলো নাও মিলতে পারে আপনার, এটার সাথে নাও মিলতে পারে, বা অন্য ভ্যান্ডরের সাথে নাও মিলতে পারে। ঠিক আছে। তবে যখন যে ভ্যান্ডর আপনি স্টাডি করবেন তখন ওইগুলোর ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে, যখন ট্রাবল শুট করবেন এই ভ্যালুগুলো প্রয়োজন হবে আর কি। ওকে। রাউট ইম্পোর্ট, রাউট ইনজেকশন, এখানে আবার অ্যানালাইজ যেটা হচ্ছে যে এই পাশ থেকে যখন সেটা আইএসআইএস এ আসবে, তো আইএসআইএস এর যে এক্সটার্নাল রাউট, আইএসআইএস এর ক্ষেত্রে কোনো এক্সটার্নাল ইন্টারনাল কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কত, 5, যেটাই হোক 5। ওএস পাইপের ক্ষেত্রে ইন্টারনাল 10, বাট এক্সটার্নাল হচ্ছে 150। এখানে আবার ডিফারেন্স আছে। হ্যাঁ। রাউট ম্যাট্রিক, ওএস পাইপের ক্ষেত্রে তো আমরা এখানে ম্যাট্রিক ব্যবহার করা হয়, আইএসএস এর ক্ষেত্রেও এখানে ম্যাট্রিক ব্যবহার করা হয়। যে এই ম্যাট্রিক দিয়েই আমরা ডিফারেন্ট ল্যাব দেখব। এখানে যেহেতু আজকে বেসিক জিনিসটা, ওয়েস পেপের আলাদা ল্যাব থাকবে, আইএসআইএস এর আলাদা ল্যাব থাকবে আর কি। তো এখানে যেটা বলতেছিলাম যে আমাদের এই প্রেফারেন্সের সাথে আমাদের কি থাকবে, আর একটা কস্ট বা ম্যাট্রিক ভ্যালু থাকবে, যেটার মাধ্যমে আমরা মাল্টিপল যদি পাথ থাকে, তাহলে কোন পাথ আমি প্রাইমারি করতে পারি বা কোন পাথ সেকেন্ডারি করতে পারি, সেটা অ্যাডমিনিস্ট্রেটরের উপরে ডিপেন্ড করবে। অটোমেটিক্যালি সে একটা বেস পাথ সিলেক্ট করে নিবে লোয়ার ম্যাট্রিক বা লোয়ার পাস্ট অন, লোয়ার কস্ট অনুযায়ী। তারপরে এখানে ওই ইম্পোর্টের কথাগুলো এখানে বলা হয়েছে আর কি। আমরা ল্যাব যখন করব তখন এই জিনিসগুলো নিয়ে আসবো। বেসিক কনফিগারেশন কমান্ডস ফর রাউট ইম্পোর্ট। তো যখন আমরা ইম্পোর্ট করব, যেমন হচ্ছে
ওয়েসপেপের ভিতরে যখন আমরা এক্সটার্নাল রাউট ইম্পোর্ট করব, তখন ইম্পোর্ট রাউট, তারপরে ওইটার নাম বলতে হবে। যদি আইএসআইএস হয় আইএসআইএস, দেন প্রসেস আইডি। আর যদি স্ট্যাটিক বা ডিরেক্ট হয়, এখানে তো আর প্রসেস আইডির কোনো ব্যাপার নাই, জাস্ট ডিরেক্ট স্ট্যাটিক। ওকে, ইম্পোর্টিং ডিরেক্ট রাউটস টু ওয়েসপেপ, তাহলে ইম্পোর্ট ডিরেক্ট, যদি ডিরেক্ট রাউট ইম্পোর্ট করতে চাই। আর যদি স্ট্যাটিক করতে চাই, ইম্পোর্ট স্ট্যাটিক। ওকে, ইম্পোর্টিং স্ট্যাটিক রাউটস টু ওএসপিএফ। এখানে একটা ইয়া দেখাইছে যে ওএসপিএফ এ যদি আমি ইম্পোর্ট করি, যে এইভাবে আসবে ওএস এ। যখন আমরা ওএসপিএফ রাউটিং প্রোটোকল পড়বো তখন এটা দেখবো আর কি। আইএসএস রাউটিং প্রোটোকল পড়ার সময় আমরা ইম্পোর্ট এটা টেস্ট করে নিব। এটা কম্বাইন একটা কনসেপ্ট এখানে দেওয়া হয়েছে আর কি। ওকে, এখানে আমাদের কুইজ যা হোক, এখন আমরা একটা ছোট্ট একটা ল্যাব প্র্যাকটিস করব। আমরা আজকে যতটুকু পড়লাম এটার উপরে বেস করব। ওকে, তো এখন আমরা এইখানে যে রাউটারগুলো নেওয়া আছে সেটা হচ্ছে NE40। হ্যাঁ, আমরা প্রোডাকশনে NE40 এটা একটু ব্যবহার বেশি হয়, এই জন্য আমরা এটাই ব্যবহার করতেছি। NE40, NE40 সিরিজ ইউনিভার্সাল রাউটার, এই রাউটারটা আর কি। হ্যাঁ, NE40। আমাদের চেহারা একটু দেখে নিই। NE40 X3DC, তারপরে X3AC, তারপরে এখানে X8, X16, এগুলো না মিনিং তো বলছিলাম। X8 মানে কি, 16 মানে কি, 3 মানে কি। ওকে, তো এই রাউটার নিয়ে আমরা এখন একটু কাজ করব। তো এবার চলে যাই আমাদের ল্যাবে। এখানে খুবই সিম্পল ল্যাব, তিনটা রাউটার। এখানে আমাদের তিনটা রাউটার আছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3। এখানে আমাদের লুপব্যাকে, এটা আমাদের এখানে আলাদা করে ল্যান আমি আর কানেক্ট করি নাই, লুপব্যাকে এখানে আইপি বসাইছি 192.168.11.24। পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এটা সাবনেট। এটা হচ্ছে লুপব্যাক রাউটার 2 এর ক্ষেত্রে, রাউটার 3 এর ক্ষেত্রে আর একটা লুপব্যাক। ওকে, তাহলে এটা আমাদের একেবারে বেসিক কনফিগারেশন আর কি। হ্যাঁ, যে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের একটা বেসিক কনফিগারেশন এখানে আমরা দেখবো আর কি। ইম্পোর্ট ওই জিনিসগুলো আমরা যখন ডাইনামিক রাউটিং প্রোটোকল পড়বো তখন ওই ইম্পোর্ট অ্যাড করে দিব আর কি। এটাকে আর ওখানে এক্সটেন্ড করতেছি না। ওকে, তো প্রথমে আমাদের এই তো রাউটার চলে আসলো। কোনো কোনো রাউটারের ক্ষেত্রে এখানে লগ ইনের ব্যাপার থাকতে পারে, ইউজার আইডি পাসওয়ার্ড। হ্যাঁ, তো সে প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করবে, তারপরে ওই ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করবেন। ঠিক আছে, তারপরে এইটা আমরা অপারেশনাল মোড, তো এইখান থেকে আমরা কনফিগারেশন করব, তাই না? তো সিস্টেম ভিউ, আমরা কনফিগারেশন মোডে চলে গেলাম। এখন আমাদের ইন্টারফেস হচ্ছে কত, লুপব্যাক 0 আর হচ্ছে ইথারনেট 1/0/0। হলো, এখানে আমাদের জাস্ট আমরা কি করতে পারি, প্রথমে সিস নেম মানে ডিভাইসের নাম আর কি। হ্যাঁ, সিস নেম ডিভাইসের নাম যদি আমরা দিতে চাই, যদি আমরা অন্য যেমন সিসকোর ক্ষেত্রে যদি বলি হোস্ট নেম। হ্যাঁ, তো এখানে হচ্ছে সিস নেম, সিস্টেম হচ্ছে কি NE40 আন্ডারস্কোর রাউটার 1, সরি রাউটার 1। এখানে দেখেন যখন আমি এই কনফিগারেশনটা দিলাম, বামের দিকে কি আছে, স্টার চিহ্ন আসছে, তাই না? খেয়াল করছেন? এর আগে কিন্তু স্টার চিহ্ন ছিল না, এর আগে এটা ছিল। যখন আমি স্টার চিহ্ন দেখব, যে থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে এটা হচ্ছে ঢেউয়ের মতো একটা চিহ্ন, তারপরে এটার নাম, তারপরে হচ্ছে এটা থার্ড ব্র্যাকেট ক্লোজিং। তার মানে আমার আনকমিটেড কনফিগারেশন নাই, আনকমিটেড কোনো কনফিগারেশন নাই। আর যখন আমি এটা দেখব, তো তার মানে বুঝবো যে আমি সামথিং কনফিগার করছি কিন্তু কমিট চেক করিনি। করতে হবে কমিট দিয়ে। হ্যাঁ,
কমিট কমিট দিয়ে সেভ করতে হবে, আমি কমিট করি নাই, এটার অর্থ হচ্ছে এইটা যে আমার কমিট করা হয়নি। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ইন্টারফেস, যে ইন্টারফেস লুপব্যাক যেমন সিসকোতে যেমনি কনফিগার করি, একবারে সিম্পল। লুপব্যাক, তারপর লুপব্যাকের জিরো থেকে এত, তো আমি এখানে বলবো লুপব্যাক জিরো। এখানে আমি একটা ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি দিলাম, বললাম যে উম, কি বলবো, লুপব্যাকই বলি, লুপব্যাক। তারপরে আইপি অ্যাড্রেস। তো এখানে আপনার প্রতিটা জিনিসে আপনি হেল্প পাবেন, আইপি, তারপর আপনি হেল্প নেন, দেখেন কি আছে। তারপরে কি আছে, অ্যাড্রেস। আচ্ছা, কেন আমি অ্যাড্রেস নিলাম, এখানে বলা আছে সেট দ্য আইপি অ্যাড্রেস অফ অ্যান ইন্টারফেস, এই ইন্টারফেসে আইপি বসাতে হলে আমাকে এটা দিতে হবে, এই কিওয়ার্ডই দিতে হবে। তারপরে আমি হেল্প নিলাম, তারপরে কি বলছে, ডটের ডেসিমাল ফরম্যাটে আইপি অ্যাড্রেসটা আমাকে বসাইতে হবে। তাহলে এখানে আইপি আমার কত দেওয়া আছে, 192.168.1.1 স্ল্যাশ কত, 24। আমি স্ল্যাশ টোয়েন্টি ইলেভেন ফোর ডট ওয়ান এইভাবে ভাইয়া, বলতে পারবো না, ইলেভেন এইভাবে ডট বলতে ওয়ান পারবো না। হ্যাঁ হ্যাঁ, 11.1 নট 1। ও সরি, এলিভেন, হ্যাঁ, 11.1/24 এইভাবে বলতে পারবো না আমি, ঠিক আছে। না, তো এটা কিভাবে স্পেস বলতে হবে, এটা অ্যাট দ্যাট হচ্ছে দিয়ে তারপরে মাছ বসাতে হবে। মাস্ক দিতে হবে, না হলে প্রিফিক্স লেনটা একটা স্পেস দিয়ে বলতে হবে, তাহলে স্পেস কত, 24। সিআইডি 24। ওকে, প্রিফিক্স লেন্থ অথবা সাবনেট মাস্কও আপনি বলতে পারতেন। হ্যাঁ, এই যে অ্যাড্রেস টু ফিফটি মাস্ক। সিক্স টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স ডট হ্যাঁ, জিরো মনে হয়, হ্যাঁ জিরো। ওকে। তারপরে এখানে লুপব্যাক ইন্টারফেস তো নর্মালি আপ থাকে, তো এখানে এটা মানে শাটডাউন করার প্রয়োজন নাই। যদি কোনো ইন্টারফেস শাটডাউন থাকে তখন আপনি কি বলবেন, আনডু। সিসকোর ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি হচ্ছে নো, নো ইজ ইকাল টু হচ্ছে আনডু, নো শাটডাউন। তাহলে আনডু শাটডাউন, তো এখানে আমাকে আনডু দিয়ে শাটডাউন, 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 আন্ডু অ্যাশেজ লুপব্যাক লেখেন, তারপরে কোশ্চেন দেন, তারপর আসবে। নাই, মানে লুপব্যাক নাই। ইন্টারফেস ডিফল্ট আপ থাকে তো, ওই জন্য ওরা এখানে রাখেই নেই মনে হয় সম্ভবত। তারপর এখান থেকে আমরা কি করব, নর্মালি সিসকোর ক্ষেত্রে আমরা কি করি, এক্সিট, আমরা এখানে কি করব, কুইট। তারপরে আমরা ইন্টারফেসে যাব, যে ইন্টারফেস কত, E1/0/0/0। একটা জিরো কি বেশি হইলো, হয়েছে, একটা জিরো বেশি একটা জিরো হয়েছে। বেশি হয়ে গেছে, তাও নিচ্ছে না, কারণ কি। ইন্টারফেসে যেতে হবে আপনাকে, ইন্টারফেস। হ্যাঁ, আমি তো ইন্টারফেসে গেলাম, এই যে দেখেন খেয়াল করেন আর কি, হ্যাঁ ইন্টারফেস ই, তারপরে 1/0/0। না ভাই, ই ঠিক আছে, লাগবে না, ই দিতে হবে না। ই দিতে কি হবে লিখতে না, হবে, শুধু 1/0/0। ইন্টারফেস, আমি ই বাদ দিলাম, হ্যাঁ, ই বাদ দিলাম, গেছে। আচ্ছা, তা তো হচ্ছে না। এইরকম যখন কোনো কনফিউশনে পড়বেন তখন আপনি কি করবেন, ডিসপ্লে ইন্টারফেস ব্রেক, আপনি দেখে নেবেন ইন্টারফেসটা, ঠিক আছে, ইন্টারফেসটা দেখে নেবেন নেমিংটা। তো এখানে নেমিংটা এখানে দেখেন দেওয়া আছে কি, ইথারনেট 1/0/0, ইথারনেট 1/0/0, ঠিক আছে। তো এটা কনফিউশনের কিছু নাই, যদি এরকম কোনো ভেজালে পড়েন তখন আপনি এখানে দেখে নেবেন যে কোন ইন্টারফেস এটা। তো ইন্টারফেস এখানে আপনি এবার ইন্টারফেস, তারপরে ওই ইন্টারফেস আপনি কপি করে নিয়ে আসলেন, হয়ে গেল। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন এটা কার সাথে কানেক্টেড, কার সাথে কানেক্টেড, এটা হচ্ছে NE40 রাউটার 2 এর সাথে কানেক্টেড, NE40 রাউটার টু, রাউটার 2 এর সাথে কানেক্টেড। আইপি অ্যাড্রেস তো আগের মতোই, এটার কিছু বললাম না, 0.12./24, পয়েন্ট টু পয়েন্ট আমরা সাধারণত /30 ব্যবহার করি, তবে এই ল্যাবের ক্ষেত্রে আমরা 24 ব্যবহার করতেছি, প্রবলেম নাই, ঠিক আছে, যেহেতু ল্যাব আর কি। হ্যাঁ, তারপর এটাকে আমরা কি করব, আন্ডু শাটডাউন, এটার ক্ষেত্রে আছে। ওকে, আন্ডু শাটডাউন, তাহলে এখানে আমরা কি করব, দেন ওয়েট। ওয়েট। তাহলে এখানে আমাদের দুইটা ইন্টারফেস, লুপব্যাক, ফিজিক্যাল, দুইটা ইন্টারফেস কনফিগারেশন ডান, ঠিক আছে। এখন আমরা এটা কি করব, কমিট, সেভ করার জন্য কমিট। ওকে, ডান। এরপরে হচ্ছে আমরা রাউটার 2 কনফিগার করতেছি, সিস্টেম ভিউ। অভ্যাস, ঠিক আছে, আমরা এনাবল দিচ্ছি, কিন্তু এটা সিস্টেম ভিউ দিতে হবে আর কি। বিকজ এই শুধু মানে রাউটারের কিছু, মানে কিছু রাউটার অ্যানিপডিটাই শুধু
সিস্টেম ভিউ নেই, বাকি সবগুলাই এনেবল নাই, ম্যাক্সিমাম হুয়াওই ডিভাইস শুধু এনেবল ইউজ ই করে। 40 ই রাউটার টু, এনি 40 ই রাউটার টু। আচ্ছা, রাউটার টুতে আসলাম। এরপরে আমরা কি করব? ইন্টারফেস লুপব্যাক 0। তারপরে কি করব? আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে, টোয়েন্টি টু আমি ওয়ান রাউটার টুতে আছি। রাউটার টুতে আমাদের অ্যাড্রেস হবে হচ্ছে 192.168.22.1/24। এটার একটা ডেসক্রিপশন দেবো বলছিলাম, লুপ ব্যাক। বাস, এবার আমরা কি করলাম? কুইট করলাম। এবার ইন্টারফেস, আমরা এটাও রিস্ক নিচ্ছি না, এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সম্ভবত ইটিএস ইন্টারফেস চলে ইথারনেট আসবে ওয়ান মনে হয়, বাই যদি জিরো বাই শর্টকাট জিরো শর্টকাট ইটিএস লিখে মনে হয় চলে আসবে ভাই। হ্যাঁ, আসবে। তারপর এখানে ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশনে হচ্ছে কত দিব? এনি 40 ই আর তো রাউটার ওয়ান। আমি রাউটার টুতে আছি, এটা হচ্ছে রাউটার ওয়ানের সাথে কানেক্টেড। তারপরে আইপি অ্যাড্রেস 10.0.12.2/24। তারপরে কুইট। এরপরে আপনি কি করলেন? ইন্টারফেস ইটি চলে আসছে। হ্যাঁ, এবার কি ইথারনেট। এরপরে আপনি ওই নাম্বারটা দিতে পারবেন, 1/0/0। তো এই পাশে আমার তো জিরো কনফিগারেশন ডান। আমার পরবর্তী কনফিগার করতে হবে ওয়ান, তাহলে এটা জিরো যা ওয়ান করে দিলাম। এভাবে করতে পারেন আর কি। ঠিক আছে। তারপরে ডেসক্রিপশন টু রাউটার থ্রি। থ্রি তারপরে আইপি অ্যাড্রেস 10.0.23 ডট ওয়ান। আমি এই পাশে রাউটার টু, তো টু দিব ইচ্ছা করছি, এই জন্য 24 নিছি। 24, ওকে। তারপরে হচ্ছে আন্ডু, শাটডাউন, দেন কুইট। তাহলে আমাদের ইন্টারফেস কনফিগারেশন ডান। লুপব্যাক ইন্টারফেস কনফিগার করলাম, ফিজিক্যাল ইন্টারফেস কনফিগার করলাম IPv4 অ্যাড্রেস দিয়ে আর কি। হ্যাঁ, এরপরে আমরা কি করব? কমিট। এরপরে রাউটার থ্রি। রাউটার থ্রি হচ্ছে সিস্টেম ভিউ। এটাতে আমি কনফিগার করে রাখছি, তো আমি একটু চেক করে দেখি যে ঠিক আছে কিনা। ডিসপ্লে, কারেন্ট সময় কনফিগারেশন। বাঁচানোর জন্য ইন্টারফেস ব্রিফ। তো ইন্টারফেস ব্রিফ আমি লুপব্যাক 0 আপ পাচ্ছি, বাট আমি কি এর তো কমান্ড দিছি? এই শো কমান্ড দেখা ইন্টারফেস যায় না ব্রিফ। ভাই, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, দেখাচ্ছি। শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে আমার লুপব্যাক ইন্টারফেসে আইপি বসানো আছে, ইয়েস, 33.1। ওকে, 1/0/1 এই ইন্টারফেসে আমার আইপি 10.0.23.3/24 বসানো আছে। ওকে, এখন এটা যদি আমি মনে করেন যে কনফিগারেশন আমি স্পেসিফিক দেখতে চাই, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস, কোন ইন্টারফেসের কনফিগারেশন দেখতে চাই? এই ইন্টারফেসের কনফিগারেশন দেখতে চাই। তো ইন্টারফেস দিলাম, আমার স্পেসিফিক ওই ইন্টারফেসের কনফিগারেশন আমাকে দেখাবে। আবার যদি অল কনফিগারেশন দেখতে চাই, তাহলে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তাহলে আপনার ডিভাইসের অল কনফিগারেশন এখানে আপনি দেখতে পাবেন। ওকে, তাহলে এখন এটাতে কোনো একটা প্রবলেম মেবি। Monitor not OS and Azure do not need to initial all the time shut that here। আচ্ছা, যা হোক, এটা এটারে আমরা স্টপ করে স্টার্ট করি। আচ্ছা, তো আমরা এখানে কনফিগারেশন তো করলাম আর কি, তাই না? তো এখানে কুইট করি, তারপরে এখানে সেভ,
অল, আমরা সেভ দিলাম। দ্য কারেন্ট কনফিগারেশন উইল বি রিটেন টু দ্য ডিভাইস। ইয়েস। তারপরে এটাকে আমরা সেভ দিলাম। ইয়েস। আচ্ছা, তাহলে আমাদের এখানে ডিভাইসের কনফিগারেশন ডান, ইন্টারফেস কনফিগারেশন ডান। এখন আমি যদি এই রাউটার 2 থেকে যদি রাউটার 3 লুপব্যাকে যেতে চাই, লুপব্যাকে যেতে চাই, তাহলে কি আমি যেতে পারবো রাউটিং ছাড়া? 192.168.33.1 যেতে পারবো রাউটিং ছাড়া? পসিবল? রাউটার 2 থেকে রাউটার 3 তে যাওয়া, রাউটার 3 ল্যান পসিবল না, তাই না? রাউটিং লাগবে আমার। তাহলে রাউটিং আমরা একবারে সিম্পলি স্ট্যাটিক রাউট কনফিগার করতেছি। আইপি রাউট স্ট্যাটিক, আইপি রাউট স্ট্যাটিক, দেন ডেস্টিনেশন। ডেস্টিনেশন কত? 192.168.33.0 স্ল্যাশ কত? 24। নেক্সট অফ কি হবে? আমার রাউটার 3 তে যে আইপিটা আমরা বসাইছি, ডিসপ্লে আইপি ইন্টারফেস ব্রেক, আমরা এখানে আইপি বসাইছি এটা 23.3। তো এখান থেকে আমরা নেক্সট অফ দিয়ে দিলাম, বাস। দেন কমেন্ট করলাম। এখন আবার পুনরায় ট্রাই করি, 33.1, গেটিং দিস। কেন পাচ্ছি? কারণ হচ্ছে আমি যখন এই রাউটার 2 থেকে ওকে পিং দিচ্ছি, তখন আমার আউট ইন্টারফেস কি? 1/0/1। এই ইন্টারফেস আইপি বসানো কত? 10.023.2/24। এই 24 তো এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? তো এখান থেকে সে ডিফল্ট আউট পেয়ে গেছে, এটাকে সে কানেক্ট করতে পারছে। এখন আমি যদি এই এই ল্যান থেকে পিং করতাম, তখন আমার কি করা লাগতো? এই পাশ থেকেও রাউট থাকা লাগতো, আদারওয়াইজ আমি পাইতাম না, তাই না? বোঝা গেছে আমার কথা? হ্যালো? জি ভাই। যেমন এখান থেকে যদি আমি পিং করি না, 192.168.22.1, আমি কি পাচ্ছি? পাচ্ছি, কারণ হচ্ছে এখানে রাউট দেওয়া আছে। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন স্ট্যাটিক, রাউট স্ট্যাটিক, মানে স্পেসিফিক কনফিগারেশন দেখার জন্য ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তারপরে কনফিগারেশন দিবেন, তারপরে ওই কনফিগারেশন স্পেসিফিক কি কনফিগারেশন দেখতে চান, তাহলে এখানে এখানে হেল্প নেবেন আপনি, এখানে সবগুলো চলে আসবে। বিজিপি কনফিগারেশন দেখতে চান বা আদার্স যে কনফিগারেশনই দেখতে চান, ওকে। কারণ এটা প্রয়োজন হয়, কারণ প্রতিবারই শো কারেন্ট কনফিগারেশন দিয়ে কনফিগারেশন খুঁজে নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়। তো এখানে রাউটটা দেওয়া আছে 22, এই জন্য আমি এখান থেকে পিং পাচ্ছিলাম। তার মানে স্ট্যাটিক রাউটের বিষয়টা হচ্ছে, আমি যখন যাওয়ার জন্য বলবো একটা ডেস্টিনেশনে, যে রাউটারের দিকে যাওয়ার জন্য বললাম ওই রাউটার থেকে আবার আসার জন্য বলতে হবে, আদারওয়াইজ এই কমিউনিকেশনটা হবে না। ফরওয়ার্ড এবং রিভার্স বোথ ওয়ে অ্যাডমিনিস্ট্রেটিভলি কনফিগার করতে হবে আর কি, আদারওয়াইজ কমিউনিকেশন হবে না। ওকে। তো ফাইনালি আমি রাউটটা চেক করব, যে আমি যে রাউটিং প্রোটোকল কনফিগার করলাম, ফাইনালি আমি চেক করব যে আমার ঠিক আছে কিনা। ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল। তো এই আইপি রাউটিং টেবিলে যেটা বলছিলাম কি পাবলিক, এখানে কতগুলো ডেস্টিনেশন আছে? 12টা রাউটস আছে। তো আমাদের যে আইপি গুলো আমরা ইন্টারফেসে কনফিগার করছি, ওইটা কি হিসেবে আসছে? প্রোটোকল ডিরেক্ট। আর যেটা স্ট্যাটিক কনফিগার করছি, সেটা কি হিসেবে আসছে? স্ট্যাটিক প্রোটোকল হিসেবে আসছে, এবং এর প্রেফারেন্স কত দেওয়া আছে? 60। ডিরেক্ট এবং স্ট্যাটিক এই দুইটারই কোনো কস্ট ভ্যালু নাই। যখন ডাইনামিক রাউটিং প্রোটোকল আসবে, তখন হচ্ছে কস্টের ব্যাপারগুলো এখানে থাকবে। তো যে কোনো একটা রাউট যদি আমরা অ্যানালাইজ করি, কি থাকে এখানে? ডেস্টিনেশন প্রিফিক্স, কোন রাউটিং প্রোটোকল দিয়ে এটা লার্ন করলো। স্ট্যাটিকের ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে ওয়্যার ডিভাইসের ক্ষেত্রে 60। কস্ট, তারপরে হচ্ছে এখানে ফ্ল্যাক্সটা ইম্পর্টেন্ট না আর কি বোঝার জন্য, এটা হচ্ছে নেক্সট হপ।
দেন হচ্ছে এটা এক্সিট ইন্টারফেস। অন্য ডিভাইসের ক্ষেত্রে, অন্য ডিভাইসের রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে দেখেন একই, কোনো ডিফারেন্স আছে? ডেস্টিনেশন কোন রাউটিং প্রোটোকল দিয়ে পাইছে, তারপর ওই রাউটিং প্রোটোকলের প্রেফারেন্স, নেক্সট হপ, এক্সিট ইন্টারফেস, কমন জিনিস। মানে কোনো নতুন কিছু না আর কি, কোনো নতুন কিছু না, একই জিনিস। ওকে, আমাদের ক্লাস এই পর্যন্ত আজকে আমরা শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। ভাই ওই যে ডিরেক্ট ইন্টারফেস যে আইপি বসাইলেন, একটা ইন্টারফেস ব্রিফ করুন তো। ডিরেক্ট ইন্টারফেসে, যে আইপি বসাইছেন একটা ইন্টারফেস ব্রিফ করুন একটু। ইন্টারফেসের কনফিগারেশন, হ্যাঁ হ্যাঁ। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তারপরে ইন্টারফেস, ইন্টারফেস ইন্টারফেস, তারপরে হচ্ছে ইথারনেট, তারপরে হচ্ছে 1/0/0। আচ্ছা ভাই, ওই যে ডিসিএন মোড ভিলেন, এটা একটু এক্সপ্লেন করে দিবেন। ডিসিএনটা ম্যান্ডেটরি না আর কি। ডিসিএন বলতে যেটা বোঝানো হয়, ওরা এখানে ডিফল্ট একটা কনফিগারেশন আছে, এটা দেখায় আর কি। ওকে, খেয়াল করবেন এই যে ডিসিএন, দেখেন এই যে ওএসপি একটা কনফিগারেশন আছে, খেয়াল করছেন? ভিপিএন এর ভিপিএন কনফিগার। ইনস্ট্যান্স, ডিসিএন। তারপর প্রতিটা ইন্টারফেসে খেয়াল করবেন এই ডিসিএনটাকে, এই যে আইপি বাইন্ডিং ডিসিএন ভিপিএন ইনস্ট্যান্স, ঠিক আছে? আবার অন্য কোনো একটা ইন্টারফেসে যাবেন, দেখবেন যে এই যে কি আছে, ভিলেন টাইপ, তারপর এই যে ভিপিএন ইনস্ট্যান্স হচ্ছে ডিসিএন ভিপিএন, ঠিক আছে? তো এইটা ওরা সেন্ট্রালি, মানে প্রতিটা ডিভাইস, আমরা যখন ওই যে জিরো টাচ প্রভিশনিং চিন্তা করি না, মানে আপনার নেটওয়ার্কে ডিভাইসটা কানেক্ট করছেন, সব বেসিক কনফিগারেশন গুলো নিয়ে নিছে, তখন সেন্ট্রালি কনফিগারেশনটা পুশ করা আর কি। তো সেন্ট্রাল যে ম্যানেজমেন্ট সিস্টেম, এই ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ওই ডিভাইসটা যদি আপনার লিঙ্ক আপ থাকে, তো কোনোভাবে মিসকনফিগারেশনের জন্য ওইটা ডিসকানেক্ট হবে না আর কি। ওই রেসপেক্টে এই ডিসিএনটা এরা এনাবল রাখে, ম্যান্ডেটরি না যে আপনাকে ডিসিএন এনাবলই রাখতে হবে আর কি, ঠিক আছে? তো এর আরো সুন্দর ব্যাখ্যা ওরা এখানে দিছে যে ডিসিএন ইন হোয়াই, আমাদের ডিসিএন আমরা ডিসেবল করে রাখবো। যদি আমি একটু পড়ে শোনাই আপনাদের, দেখেন, in Huawei context, DCN primarily means data communication network, the dedicated network for operation, administration and maintenance. ওএএম এর জন্য এটা ব্যবহার করা হয়। কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্ক এলিমেন্টস অ্যান্ড দ্য নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম, এনএমএস, যেটা আমি বললাম আর কি, crucial for managing devices in carrier networks and data center, often using specific sub interfaces or VLANs for secure management traffic. It also refers to broader data center network solution like Cloud Fabric for high-speed virtualized environment, supporting AI and cloud computing with, এই হচ্ছে কারণ ডিসিএন। আপনি যদি মনে করেন যে না আমার দরকার নেই, আমি তো আসলে ল্যাব প্র্যাকটিস করতেছি, আমি ডিসিএন টিসিএন দিয়ে কি করবো, ডিসিএন বাদ, হ্যাঁ, তাহলে বাট আপনি কি করবেন? আপনার ক্যারিয়ার নেটওয়ার্কে ডিসিএন মানে যেটা ভিপিএন, এটা ইনস্ট্যান্স যেটা, এটা খুব বেশি হুম, ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট, রাইট। তো আমি এখানে ডিসেন্ট বন্ধ করি নাই, ঠিক আছে? আমি যখন ডিসেন্ট বন্ধ করব তখন আমাকে ও ওয়ার্নিং দিবে, দিস অপারেশন উইল ডিসেবল ডিসিএন ফাংশন। তো আমি বললাম যে না তুমি বন্ধ করো, সমস্যা নাই, এটা আমার ল্যাব। হ্যাঁ, তো ও বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। আমি এখন কমিট করি, কমিট করলে এখন যখন আমি ডিসপ্লে করব আবার ওই ইন্টারফেস কনফিগারেশনটাই বা কারেন্ট কনফিগারেশন যেটাই হোক না কেন, তো আমি যখন ইন্টারফেসে যাব তখন দেখবেন যে আনডু, তখন ডিসিএন তো ছিল তাই না, তখন এখন দেখবেন ইন্টারফেসে কি দেওয়া আছে, নো, নো করা আছে আর কি। ডিসিএন বন্ধ, আন্ডু, নো ডিসিএন আন্ডু মানে নো, এতটুকু মনে রাখেন, নো ডিসিএন, ডিসিএন নাই। তো এই ডিসিএন দিয়ে সে কমিউনিকেট করবেন, এবং এখানে ডিসিএন এর একটা ইয়া ছিল না, ওএস পেপের একটা কনফিগারেশন ছিল না, খেয়াল করছেন? এর আগে যে বললাম আমি, উপরের দিকে যান, এই যে, এই যে ওএস পেপের একটা কনফিগারেশন ছিল না, যখন আমি ডিসিএনটা বন্ধ করে দিচ্ছি, আন্ডু ডিসিএন, তখন ওএস পেপ এবং আদার্স যে কনফিগারেশন ডিসিএন রিলেটেড, সেগুলো সব নো হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছি। ওকে,
ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ আপনাদেরকে। ঠিক আছে বেলাল ভাই।